আচ্ছা দেখো, আমি তোমাদের বায়োকেমিস্ট্রি আমি পড়াচ্ছিলাম, তো প্রথম ক্লাসে যেটা পড়িয়েছিলাম একদম প্রথমে, যেটা তোমাদের ডেমো গ্রুপের সঙ্গে যেটা করেছিলাম আর কি। তো সেক্ষেত্রে প্রথমে পড়িয়েছিলাম এনজাইম, এবং তারপরেই আমরা পড়েছিলাম কার্বোহাইড্রেট, তারপরে কার্বোহাইড্রেট মেটাবলিজম, এবং তারপরে আমরা প্রোটিন পড়েছিলাম। এবং আজকে আমরা যেটা পড়বো সেটা হলো লিপিড। কালকে তোমাদের আমি নোটস আমি প্রোভাইড করেছি, তোমরা হয়তো অনেকে দু একজন হয়তো পরে জয়েন করেছো, তো আমি যতটা সম্ভব তাদেরকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু তবু আরও একবার আমি তাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? মানে যারা যারা পাওনি একবার আমাকে বলে দেবে, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর এক্ষেত্রে আজকে আমরা যেটা পড়বো সেটা হলো লিপিড। আর বায়োকেমিস্ট্রিতে মোট আরও একটা লাইভ ক্লাস করব, তো সেটা ভিটামিন, এবং ভিটামিনের মোট আমার 3টে নোটস আছে, সুতরাং আরও একটা লাইভ ক্লাস করব, এবং তারপরে বাকি যে দুটো নোটস আছে সেই দুটো নোটস তোমাদের প্রোভাইড করব। এবং আগের ক্লাসে আমি রেকর্ড করেছিলাম, তো সেই রেকর্ডটা তোমাদের প্রোভাইড করব, কারণ সিলেবাস দ্রুত শেষ করতে গেলে এরকম কিছু বিষয় আমাকে করতে হবে, ঠিক আছে? তো ভিটামিনের, হ্যাঁ, তোমাদের ভিটামিনের যে ক্লাসটা আমি করবো আর কি, মোট ভিটামিনের 3টে নোটস থাকবে, এবং 3টে নোটসের মধ্যে প্রথম যে নোটসটা আছে সেটা আমি লাইভলি পড়াবো, এবং বাকি যে দুটো নোটস থাকবে সেগুলো নোটস তোমাদের দিয়ে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস রেকর্ড দিয়ে দেবো, কারণ সিলেবাসকে দ্রুত কমপ্লিট করতে গেলে এরকম কিছু কিছু টপিকস দেখবে। আমি তোমাদের যে লিস্ট আমি দিয়েছিলাম যে মানে প্ল্যানিং ওয়াইজ কিভাবে শেষ করব, তো সেক্ষেত্রে কিছু কিছু অংশ আছে দেখবে যে যেগুলো নোটস এবং ক্লাস রেকর্ডিং দিয়ে দেবো। তোমরা নিশ্চয়ই দেখেছো, লিস্টটা সবাই পেয়েছো নিশ্চয়ই। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো লিপিড। লিপিডে কোন কোন অংশগুলো আমাদেরকে পড়তে হবে আগে দেখে নাও। তো লিপিডে আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হলো ক্লাসিফিকেশন। লিপিড কত রকমের হয়? সিম্পল লিপিড আছে, কম্পাউন্ড লিপিড আছে। লিপিড কিন্তু খুব বোঝার আছে, ঠিক আছে? মানে ম্যাক্রোমলিকুলের সবগুলোই বায়োকেমিস্ট্রি তো বোঝার বিষয়, সুতরাং সিম্পল লিপিড আছে, এবং তার সঙ্গে সঙ্গে কম্পাউন্ড লিপিড আছে, ডিরাইভ লিপিড আছে, মানে ডিফারেন্ট টাইপের লিপিড। তারপরেই দেখো যে সিম্পল লিপিডস আছে, সেই সিম্পল লিপিড কত রকমের হয় এই অংশগুলো আমরা দেখবো। যে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল কাকে বলে, স্যাচুরেটেড ফ্যাট কাকে বলে, আনস্যাচুরেটেড ফ্যাট কাকে বলে, প্রপার্টিজ অফ ফ্যাট কাকে বলে, এবং এই যে সিম্পল লিপিড আছে, এই সিম্পল লিপিডের কিছু প্রপার্টিজ আছে, যেমন র্যান্সিডিটি আছে, তার সঙ্গে সঙ্গে স্যাপনিফিকেশন নাম্বার, আয়োডিন নাম্বার, এগুলো অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেয়, অ্যাসিড নাম্বার। তারপরেই আমরা যেটা দেখবো সেটা হলো ওয়াক্সেস, মানে ফ্যাটের সঙ্গে মোমের কি পার্থক্য, তো সেই অংশটাও আমরা পড়বো। তারপরেই দেখো এক্ষেত্রে যে ফ্যাটি অ্যাসিড আছে, ফ্যাটি অ্যাসিড অত ডিটেলসে না পড়লেও হবে, যেটুকু আমাদের পড়তে হবে তো সেই অংশটা আমি এক্ষেত্রে তোমাদের প্রোভাইড করে দিয়েছি। তো ফ্যাটি অ্যাসিড কত রকমের হয়, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পলগুলো প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, তো সেগুলো আমরা দেখব। তারপরেই দেখো কনজুগেটেড যে লিপিড আছে, প্রধানত কনজুগেটেড লিপিড প্রধানত দুই ধরনের হয়। আচ্ছা, গ্লিসারোফসফোলিপিড এবং তার সঙ্গে সঙ্গে কনজুগেটেড লিপিডের যে টাইপ আছে, তো সেই টাইপগুলো আমরা দেখব। স্ফিনগোফসফোলিপিড কাকে বলে। তারপরে দেখো স্টেরয়েড, স্টেরয়েডও কিন্তু একটা ওয়ান টাইপ অফ লিপিড। এবং লাইপোপ্রোটিন আমরা দেখবো, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা জানো যে এইচডিএল, এলডিএল, তো কোনটাকে বলে ব্যাড কোলেস্টেরল, কোনটাকে বলে গুড কোলেস্টেরল। তো এই অংশগুলো পড়লেই আমাদের লিপিড কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তোমরা কি কেউ বলতে পারবে হোয়াট ইজ লিপিড? লিপিড কাকে? আচ্ছা, ঠিক আছে, ঠিকই বলেছে একদম। দেখো, টার্ম লিপিড ওয়াজ কয়েন্ড বাই ব্লুর। তো ব্লুর প্রথম এই লিপিড কথাটা ব্যবহার করেছিলেন, এবং টোটাল যে সেল আছে, সেলের যে বিভিন্ন কম্পোনেন্ট যেগুলো থাকে তার মধ্যে 35%, মানে বিভিন্ন কম্পোনেন্ট বলতে আই মিন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ইত্যাদি, এই সমস্ত কম্পোনেন্টগুলোকেই বলা হচ্ছে। তো টোটাল লিপিড প্রধানত 35% সেলের কন্টেন্ট। প্রধানত আমরা জানি যে প্লাজমা মেমব্রেন, যে তো সেই প্লাজমা মেমব্রেন ফসফোলিপিড দিয়ে তৈরি, সুতরাং টোটাল সেল কন্টেন্টের অন্তত 35% কিন্তু লিপিড। কিন্তু লিপিড কিন্তু পলিমার নয়। পলিমার মানে কি, যখন অনেকগুলো মোনোমার যখন যুক্ত হয় তো তখনই তাকে আমরা বলবো পলিমার। যেমন আমরা দেখেছিলাম যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে বা পলিস্যাকারাইডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অসংখ্য মোনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হয়ে তারা পলিমার তৈরি করছিল। সুতরাং কার্বোহাইড্রেট হলো ওয়ান টাইপ অফ পলিমার। আবার প্রোটিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড দিয়ে পরস্পরের সঙ্গে কানেক্টেড হয়ে তারা প্রোটিন তৈরি করছিল। আবার যখন ডিএনএ এবং আরএনএর ক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন নিউক্লিওটাইড ফসফোডাইএস্টার বন্ড দিয়ে যুক্ত হয়ে তারা পলিমার তৈরি করে। তো সেই হিসাবে যে সমস্ত ম্যাক্রোমলিকুলসগুলো আছে তার মধ্যে লিপিড কিন্তু পলিমার নয়। সো দে আর নট পলিমার অ্যান্ড নট বিগ এনাফ টু বি কনসিডার্ড অ্যাজ দ্য ম্যাক্রোমলিকুল। তো একে কিন্তু ম্যাক্রোমলিকুলস বলা হয় না, যেহেতু এটা পলিমার নয়, তো সেই জন্য ম্যাক্রোমলিকুলস বলা হয় না। কিন্তু তবুও এই কম্পাউন্ড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে তোমাকে যদি এমসিকিউতে প্রশ্ন দেওয়া হয় যে হুইচ ইজ নট ম্যাক্রোমলিকুল, কার্বোহাইড্রেট, প্রোটিন,
লিপিড এবং তার সঙ্গে সঙ্গে ডিএনএ যদি দিয়ে দেয়, তাহলে লিপিড কিন্তু দেখো এক্ষেত্রে মানে ক্লিয়ারলি লেখা আছে দিস ইজ নট বিগ এনাফ টু বি কনসিডার্ড অ্যাজ ম্যাক্রোমলিকুল। ম্যাক্রোমলিকুল হতে গেলে অনেক বড় হতে হবে। যেমন আমরা জানি যে সেলুলোজের ক্ষেত্রে অন্তত 10,000 গ্লুকোজ অণু পরস্পরের সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হয়ে সেলুলোজ ফাইব্রিল তৈরি করে, সেটা অনেক বড় চেন, কিন্তু এরা কিন্তু অত বড় হয় না। বাট দে আর ওয়ান ক্লাস অফ লার্জ বায়োলজিক্যাল মলিকুলস, এদেরকে ম্যাক্রোমলিকুল বলা হয় না, কিন্তু এরা একটি লার্জ বায়োলজিক্যাল মলিকুল কিন্তু এদেরকে বলা হয়। অর্থাৎ অনেক বড়, এই কম্পাউন্ডের স্ট্রাকচার অনেক বড়, কিন্তু সেটা কিন্তু ম্যাক্রোর মতো অত বড় নয়। এবং লিপিড কিন্তু নন পোলার মলিকুল। পোলার আর নন পোলারের মধ্যে পার্থক্য কি? প্রথমত পোলার মানে যারা একটা পজিটিভ এন্ড থাকবে, নেগেটিভ এন্ড থাকবে। তো ফসফোলিপিডের ক্ষেত্রে তার যে হেড থাকে, তো সেক্ষেত্রে আমরা প্লাস এবং মানে হেড প্রধানত পোলার, মানে ফসফোলিপিড প্রধানত পোলার হয়, তার যে হেড থাকে সেটা পজিটিভ হাইড্রোফিলিক হয়, এবং তার সঙ্গে সঙ্গে তার যে টেল থাকে সেটা হলো হাইড্রোফোবিক। কিন্তু বেশিরভাগ যে লিপিড আছে সেগুলো কিন্তু নন পোলার মলিকুল, তার মানে তাদের মধ্যে জেনারেলি কোনো রকম চার্জ থাকে না, ঠিক আছে। এবং সলিউবিলিটির ওপর ভিত্তি করে দেখো লিপিড কোথায় গুলে যায়। সলিউবিলিটি মানে কি? যখন কোনো কম্পাউন্ডকে, ধরা যাক তুমি জলেতে কোনো চিনিকে দিচ্ছ, তাহলে চিনি কিন্তু সলিউবল জলেতে, কারণ চিনি গুলে যায়, মানে টোটাল সেটা একটা সলিউশন তৈরি করে। কিন্তু এক্ষেত্রে লিপিডকে দেখো, লিপিড কিন্তু ইনসলিউবল ইন ওয়াটার, তার মানে লিপিডকে যদি আমরা জলে দিই সেটা কিন্তু জলেতে গুলে যায় না। যেমন আমরা জানি যে জলেতে যদি আমরা তেল দিই, তাহলে তেল কিন্তু জলের সঙ্গে মিক্সড হয় না। কিন্তু যদি কোনো আমরা নন পোলার অর্গানিক যদি কোনো সলভেন্ট যদি আমরা ইউজ করি, তো নন পোলার মানে কি, এক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ চার্জ থাকবে না, ঠিক আছে। জল কিন্তু একটা পোলার মলিকুল, কারণ জলের মধ্যে হাইড্রোজেন থাকে, তো তার মধ্যে ডেল্টা প্লাস চার্জ থাকে, মানে হাইড্রোজেন যেটা সেটা পজিটিভ চার্জ, আর অক্সিজেন মানে ইলেকট্রো পজিটিভ, আর অক্সিজেন যেটা সেটা ইলেকট্রো নেগেটিভ। তাহলে এরকম দুটো চার্জ যাদের মধ্যে থাকবে, তো তারাই কিন্তু পোলার। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে লিপিড কিন্তু এই পোলার মলিকুলে, মানে জলেতে কিন্তু ইনসলিউবল, কারণ জলেতে যে হাইড্রোজেন থাকে সেটা তোমাদের বললাম যে সেটা ইলেকট্রো পজিটিভ, মানে প্লাস এন থাকবে তার, এবং অক্সিজেন যেটা থাকে সেটা কিন্তু ইলেকট্রো নেগেটিভ, তার মানে এটা পোলার মলিকুল। তাহলে লিপিড কিন্তু এরকম পোলার মলিকুলে কিন্তু সলিউবল নয়, মানে গুলে যায় না। কিন্তু এটা সলিউবল কিন্তু নন পোলার যে সমস্ত অর্গ্যানিক সলভেন্ট আছে, যেমন বিভিন্ন জৈব বিভিন্ন দ্রাবক। সলভেন্ট মানে কি? সলভেন্ট মানে কোনো সলিউশনে যে পদার্থের পরিমাণ বেশি থাকে, তো তাকেই বলা হয় সলভেন্ট, ঠিক আছে। আর যেটা কম থাকে তো তাকেই আমরা বলবো সলিউট। তাহলে ধরা যাক জলেতে আমি চিনি দিচ্ছি, তাহলে জল হলো সলভেন্ট এবং চিনি যেটা, তো সেটাই হলো সলিউট। তো এক্ষেত্রে তাহলে দেখো যে যখন কোনো আমরা সলভেন্টের যখন আমরা দেবো নন পোলার সলভেন্টে, এরা কিন্তু এই জায়গাতে, মানে এই নন পোলার সলভেন্টে এরা কিন্তু গুলে যায়। যেমন ইথার, বেনজিন, ক্লোরোফর্ম, অ্যাসিটোন এবং হট অ্যালকোহলে লিপিড সলিউবল। লিপিড কি? লিপিড হলো এস্টার অফ ফ্যাটি অ্যাসিড উইথ ডিফারেন্ট অ্যালকোহল। এস্টার মানে কি? যখন কোনো অ্যাসিড গ্রুপ COOH গ্রুপ যখন OH গ্রুপের সঙ্গে রিয়াকশান করে এবং তার ফলে একটা ওয়াটার বেরিয়ে যায়, এবং এর ফলে যে বন্ড তৈরি হয়, মানে এর ফলে যে বন্ড তৈরি হচ্ছে অ্যাসিড গ্রুপের সঙ্গে অ্যালকোহল গ্রুপের যে বন্ড তৈরি হচ্ছে, তো তাকেই আমরা বলবো এস্টার বন্ড। তো সেই জন্য বলছে যে লিপিড প্রধানত এস্টার অফ ফ্যাটি অ্যাসিড উইথ ডিফারেন্ট অ্যালকোহল। এই ডিফারেন্ট অ্যালকোহলগুলো আমাদেরকে বুঝতে হবে কীরকম। ধীরে ধীরে আমরা বুঝবো। আগে আমরা লিপিড সম্পর্কে আইডিয়া নিয়ে নিই যে লিপিড অ্যাকচুয়ালি কী। এবং লিপিড প্রধানত তৈরি হচ্ছে কি দিয়ে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে প্রধানত তৈরি হয়, কিন্তু কোনো কোনো লিপিডে ফসফরাস, নাইট্রোজেন, সালফার ইত্যাদি থাকে। এবং হাইড্রোজেন আর অক্সিজেনের যে রেশিও সেটা হায়ার ইন লিপিড, ঠিক আছে। দ্য রেশিও অফ দ্য হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ইজ হায়ার ইন লিপিড দেন ওয়াটার অ্যান্ড দ্য কার্বোহাইড্রেট। তার মানে কার্বোহাইড্রেট এবং জলেতে যে হাইড্রোজেন আর অক্সিজেনের যে রেশিও থাকে, কার্বোহাইড্রেটে আমরা জানি যে 2:1 অনুপাতে থাকে, কিন্তু তার থেকেও বেশি এদের রেশিও, মানে হাইড্রোজেনের পরিমাণ প্রচুর প্রচুর পরিমাণে বেশি থাকে দেন অক্সিজেন। সেই জন্য বলছে যে দ্য রেশিও অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ইজ হায়ার ইন লিপিড। তাহলে হাইড্রোজেনের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে আমাদের লিপিডের মধ্যে। তাহলে এখনো পর্যন্ত যে ইম্পর্ট্যান্ট টার্মিনোলজিগুলো তোমরা দেখলে, যে লিপিড কিন্তু কোনো পলিমার নয় এবং এটা নন পোলার মলিকিউল, এবং এটা জলেতে প্রধানত গুলে যায় না, ইনসলিউবল ইন ওয়াটার, কিন্তু নন পোলার অর্গ্যানিক সলভেন্টে এরা গুলে যায়। এবং লিপিড কাকে বলে? এস্টার অফ ফ্যাটি অ্যাসিড উইথ ডিফারেন্ট অ্যালকোহল, এবং প্রধানত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি, ঠিক আছে। দেখো এই পর্যন্ত কারোর কোনো? এরপরে আমরা যেখানে দেখব, তো সেটা হলো ক্লাসিফিকেশন, অর্থাৎ লিপিডকে কত রকমভাবে ভাগ করা হয়। লিপিড মানে কি? লিপিড মানে আমরা দেখলাম যে তার দুটো মেন কম্পোনেন্ট থাকবে, একটি হলো ফ্যাটি অ্যাসিড এবং আরও একটা হলো অ্যালকোহল।
তো সিম্পল লিপিড আমরা কাকে বলবো, মানে সরল লিপিড কাকে বলা হয়? সরল লিপিড হলো ফ্যাটি অ্যাসিড এবং শুধুমাত্র অ্যালকোহল দিয়ে তৈরি যে ম্যাক্রোমলিকুল বা যে লার্জ মলিকুল, তো তাকেই আমরা বলবো সিম্পল লিপিড। তাহলে সিম্পল লিপিডের মধ্যে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল দুটোই থাকে। এবং ফ্যাটি অ্যাসিড যেমন থাকবে তার সঙ্গে সঙ্গে লিপিডের মধ্যে এই অ্যালকোহল কিন্তু ডিফারেন্ট টাইপের হতে পারে। অ্যালকোহল যদি গ্লিসারল হয় তো তখনই তাকে আমরা বলবো ট্রাই অ্যাসাইল গ্লিসারল। প্রধানত লিপিড আমরা যখন পড়তে যাই এই টার্মগুলো সম্পর্কে তোমাকে কিন্তু ক্লিয়ার আইডিয়া রাখতে হবে, এটাই গুরুত্বপূর্ণ, এটাই তোমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে ট্রাই অ্যাসাইল গ্লিসারল মানে আমাদের সিম্পলি আমরা যে ফ্যাট বলি, আমরা বলি না যে শরীরে আমাদের অনেক ফ্যাট জমে গেছে, আমরা যখন মোটা হয়ে যাই তখন অ্যাকচুয়ালি ট্রাই অ্যাসাইল গ্লিসারলের পরিমাণ প্রচুর বেড়ে যায়। সুতরাং এই ট্রাই অ্যাসাইল গ্লিসারল যেটা দিয়ে তৈরি, তো সেটাই হলো ফ্যাটি অ্যাসিড এবং তার সঙ্গে সঙ্গে গ্লিসারল। এক্ষেত্রে অ্যালকোহল হিসাবে যেটা থাকে তো সেটাই হলো গ্লিসারল। আবার নর্মাল ফ্যাটের সঙ্গে, তাহলে দেখো ফ্যাট কিন্তু ওয়ান টাইপ অফ লিপিড, তাহলে লিপিড কিন্তু অনেক, লিপিড ডিফারেন্ট টাইপের হতে পারে। তো সেই লিপিডেরই একটা টাইপ হলো ফ্যাট, ঠিক আছে? তাহলে লিপিডেরই একটা টাইপ কিন্তু ফ্যাট। এবং ওয়াক্স বা মোম যে আমরা দেখি সেই মোমও কিন্তু ওয়ান টাইপ অফ লিপিড, অর্থাৎ ওয়াক্স সেটাও কিন্তু এক রকমের লিপিড। তাহলে দেখো আমরা দুই ধরনের লিপিড আমরা দেখলাম, একটা ফ্যাটকে আমরা যেমন দেখলাম মানে ট্রাই অ্যাসাইল গ্লিসারল যেমন দেখলাম, তার সঙ্গে সঙ্গে মোমকেও দেখলাম। তো মোমের মধ্যে কি থাকে, ফ্যাটি অ্যাসিড যেমন থাকবে তার সঙ্গে সঙ্গে হায়ার অ্যালকোহল। হায়ার অ্যালকোহল মানে কি, কার্বনের সংখ্যা যেখানে প্রচুর বেশি থাকে। যেমন দেখো লাইক দ্য মাইরিসিল অ্যালকোহল, তো মাইরিসিল অ্যালকোহলে কার্বন থাকবে C30, মানে অন্তত 30টা কার্বন মাইরিসিল অ্যালকোহলে থাকে, H61 এবং OH। তাহলে যখন হায়ার অ্যালকোহল যখন যুক্ত হবে তো তখনই তাকে বলে ওয়াক্স। সুতরাং এটাই হলো ফ্যাটের সঙ্গে মোমের পার্থক্য। তো ফ্যাটেতে প্রধানত অ্যালকোহল হিসাবে যেটা থাকে সেটা হলো গ্লিসারল, এক্ষেত্রে 3টে কার্বন থাকে। কিন্তু যখন অ্যালকোহল হিসাবে যখন হায়ার অ্যালকোহল থাকে মানে প্রায় 30-এর বেশি যখন কার্বনযুক্ত অ্যালকোহল থাকে তো তখনই তাকে আমরা বলবো ওয়াক্স। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো কম্পাউন্ড লিপিড। তো কম্পাউন্ড লিপিডে তাহলে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল যেমন থাকবে নর্মাল ক্ষেত্রে, দেখো আমি এমনভাবে লিখেছি, তুমি সিম্পল লিপিড সিম্পলি তুমি বুঝতে পারবে যে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল দিয়ে তৈরি। তাহলে কম্পাউন্ড লিপিডে নর্মাল লিপিডের মতোই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থাকে এবং তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকে। দেখো কম্পাউন্ড লিপিড বিভিন্ন রকমের হতে পারে, যেমন ফসফোলিপিড যদি আমরা ধরি, ফসফোলিপিডের মধ্যে ফ্যাটি অ্যাসিড থাকবে, অ্যালকোহল থাকবে অ্যাজ ইউজুয়াল যেরকম নর্মাল লিপিডে যেমন থাকে, তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন বেস থাকবে এবং ফসফরাস থাকবে। তাহলে এক্ষেত্রে দুটো গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, একটি হলো নাইট্রোজেন বেস এবং আর একটা ফসফরাস, যেমন লেসিথিন, সেফালিন, তার সঙ্গে সঙ্গে ফসফাটাইডিল কোলিন, স্ফিনগোমাইলিন, সেরিন, ইথানোল্যামিন, ইনোসিটল, এগুলো সব হলো ফসফোলিপিড। আর যদি গ্লাইকোলিপিড যদি আমরা ধরি, তাহলে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল যেরকম থাকে সেরকম থাকবে, তার সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেট থাকবে। তাহলে লিপিডের সঙ্গে যখন কার্বোহাইড্রেট যুক্ত হয় তো তখনই তাকে আমরা বলবো গ্লাইকোলিপিড। এবং লিপিডের সঙ্গে যখন প্রোটিন যুক্ত হয়, লিপিড মানে কি ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল, তো তার সঙ্গে যখন প্রোটিন যুক্ত হয় তখনই তাকে আমরা বলবো লাইপোপ্রোটিন, প্রচুর ইম্পর্টেন্ট। এরকমই লাইপোপ্রোটিনের এক্সাম্পল হলো কাইলোমাইক্রন। আমরা জানি যে লিপিডের যখন অ্যাবসর্পশন হয় তখন কাইলোমাইক্রন ফর্মে সেটা অ্যাবসর্ব হয়। তো সেই কাইলোমাইক্রন এবং এলডিএল, এইচডিএল, ভিএলডিএল মানে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, কোলেস্ট্রল ইত্যাদি এগুলো সম্পর্কে আমরা পড়বো। তো এগুলোই হলো লাইপোপ্রোটিনের এক্সাম্পল। তাহলে আমরা দেখলাম যে লিপিড প্রধানত দুই ধরনের হবে, একটা সিম্পল লিপিড এবং আর একটা কম্পাউন্ড লিপিড। তো সিম্পল লিপিডে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল থাকবে, অ্যালকোহল হিসেবে যখন গ্লিসারল থাকে তো তখনই তাকে আমরা বলবো ফ্যাট। আর যখন হায়ার অ্যালকোহল যদি থাকে তো তখন তাকে আমরা বলবো মোম। আর কম্পাউন্ড লিপিডের মধ্যে কি, লিপিডের সঙ্গে অন্য গ্রুপ যদি যুক্ত থাকে, যদি ফসফেট গ্রুপ যুক্ত থাকে তাহলে ফসফোলিপিড, যদি কার্বোহাইড্রেট যদি যুক্ত থাকে তখন তাকে বলে গ্লাইকোলিপিড, যদি প্রোটিন যদি যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো লাইপোপ্রোটিন। যেমন লাইপোপ্রোটিনের এক্সাম্পল, এই এক্সাম্পলগুলো একটু মাথায় রাখবে। এবং এছাড়া আরও অন্যান্য টাইপের কম্পাউন্ড লিপিড হতে পারে, যেমন সালফোলিপিড, অ্যামাইনোলিপিড, সো দে আর ডিফারেন্ট টাইপের কম্পাউন্ড লিপিড। এছাড়া দেখো ডিরাইভড লিপিড কাকে বলে, মানে লিপিডের ডাইজেশনের ফলে যেটা তৈরি হয় তো সেগুলোকেই বলে ডিরাইভড লিপিড বা লব্ধ লিপিড। যেমন ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, তাহলে ফ্যাটি অ্যাসিড কিন্তু একটা ডিরাইভড লিপিড, গ্লিসারল একটা ডিরাইভড লিপিড, স্টেরয়েড ডিরাইভড লিপিড, কোলেস্টেরল ডিরাইভড লিপিড, কিটোন বডি ডিরাইভড লিপিড, প্রোস্টাগ্ল্যান্ডিন ডিরাইভড লিপিড, ভিটামিন এ, ডি, ই, কে, দে অল আর ডিরাইভড লিপিড। এদের যদি আমরা স্ট্রাকচার দেখি এরা সবাই কিন্তু ডিরাইভড লিপিড।
এছাড়া মিসলেনিয়াস ডিফারেন্ট রকমের হতে পারে, পোজেস দ্য ক্যারেক্টার্স অফ দ্য লিপিড। এমন কিছু কিছু কম্পাউন্ড আছে যারা লিপিডের মতো ধর্ম প্রদর্শন করে, যেমন ক্যারোটিনয়েডস, এটা একটা পিগমেন্ট আমরা জানি, এবং টারপিন এবং স্কোয়ালিন, ঠিক আছে, এগুলো সব হলো লিপিডের মতো ক্যারেক্টার প্রদর্শন করে। তাহলে আমরা দেখলাম যে লিপিড প্রধানত মেইনলি লিপিড প্রধানত দুই ধরনের হয়, একটি সিম্পল লিপিড এবং আরও একটা কম্পাউন্ড লিপিড। এবং লাইপোপ্রোটিনের এক্সাম্পল কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, এবং ফ্যাট এবং ওয়াক্সের মধ্যে কি পার্থক্য আছে সেটা ভালো করে মাথায় রাখবে। এরপরে আমরা দেখব যে তেল, চর্বি ইত্যাদি এদের মধ্যে কি পার্থক্য। ঠিক আছে, এই পর্যন্ত সবার ক্লিয়ার? দেখো, কারণ এবার আমরা যেটা দেখব সেটা হলো সিম্পল লিপিড। তো সিম্পল লিপিড মানে আমরা জানি যে ফ্যাট, অয়েল এবং ওয়াক্স, সিম্পলি চর্বি, তেল এবং মোম। তো এই তিনটের মধ্যে কি পার্থক্য? তাহলে আমরা নর্মালি লিপিড বলতে আমরা যেটাকে বুঝি সেটা তেল হতে পারে, চর্বি হতে পারে এবং মোম হতে পারে, এগুলো প্রধানত লিপিড, এবং এগুলো কিন্তু সিম্পল লিপিড। এবার আমাদেরকে দেখতে হবে যে এদের মধ্যে প্রকৃতপক্ষে কি পার্থক্য আছে। এই অংশটা খুবই কনসেপচুয়াল, তো এদের মধ্যে বেসিক ডিফারেন্স কি সেটাই আমরা এবার বুঝবো। দেখো, সিম্পল লিপিডকে প্রধানত ফ্যাটও বলা হয়, অর্থাৎ এই যে ফ্যাট, অয়েল, ওয়াক্স এদের সবাইকে আবার জেনারেল ক্যাটাগরিতে রাখা হয়, তো সেটাই হলো ফ্যাট। ফ্যাট মানেই কিন্তু সিম্পল লিপিড, কম্পাউন্ড লিপিড কিন্তু ফ্যাট নয়। তাহলে লিপিড প্রধানত দুই ধরনের হয়, একটি ফ্যাট এবং আরও একটা কম্পাউন্ড লিপিড। এবং যেগুলো সিম্পল লিপিড আছে তো সেগুলোকেই আমরা প্রধানত ফ্যাট বলবো, এবং কনস্ট্রাক্টেড ফ্রম টু কাইন্ডস অফ স্মলার মলিকিউল। এরা প্রধানত দুটো মলিকিউল দিয়ে তৈরি হয়, একটি ফ্যাটি অ্যাসিড এবং আরও একটা গ্লিসারল। ঠিক আছে, সুতরাং এরা প্রধানত দুটো কম্পাউন্ড দিয়ে তৈরি হয়, একটি ফ্যাটি অ্যাসিড এবং আরও একটা হলো গ্লিসারল। সো দে আর এস্টার অফ ফ্যাটি অ্যাসিড উইথ গ্লিসারল, মানে ফ্যাটি অ্যাসিডের সঙ্গে গ্লিসারলের এরা এস্টার। অ্যাসিডের সঙ্গে যখন ওএইচ গ্রুপ যখন রিয়াকশন করে তখন ওয়াটার রিলিজড হয়, এবং তার ফলে যে বন্ড তৈরি হয় তো তাকেই আমরা বলবো এস্টার বন্ড। ঠিক আছে, আচ্ছা এবার তোমরা হয়তো আচ্ছা, তাহলে দেখো এক্ষেত্রে আমরা সিম্পল যে লিপিড দেখলাম সেটা প্রধানত দুটো কম্পোনেন্ট দিয়ে তৈরি, একটি ফ্যাটি অ্যাসিড এবং আর একটা গ্লিসারল। তো এক্ষেত্রে গ্লিসারল মানেই কিন্তু অ্যালকোহল, এটা গ্লিসারল হলো একটা টাইপের অ্যালকোহল। এবং এই গ্লিসারলের যদি আমরা স্ট্রাকচার দেখি, আগে প্রথমে এখানে স্ট্রাকচারটা দেখে নাও, তারপরে আমরা লেখাটা দেখব। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাই অ্যাসাইল গ্লিসারল, যেটা হলো একটি সিম্পল লিপিড বা একে আমরা জেনারেলি ফ্যাট বলি। তো এক্ষেত্রে তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দিয়ে তৈরি হবে। তো গ্লিসারলে আমি প্রথমেই যেটা বললাম যে কেবলমাত্র 3টে কার্বন থাকে, ঠিক আছে, অর্থাৎ 3 কার্বনযুক্ত এটা অ্যালকোহল। তো কার্বনের 4টে হাত থাকে, তাহলে এখানে সিএইচ আছে, এদিকে যদি আমরা করি আর কি বন্ড দিয়ে যদি করি তাহলে এদিকে এইচ হবে, এদিকে এইচ হবে, তার মানে CH2OH। তাহলে এক্ষেত্রে হচ্ছে CHOH আর এটা হলো CH2OH, এটাই হলো গ্লিসারল। তো এটাই কিন্তু পলিহাইড্রক্সি অ্যালকোহল। পলিহাইড্রক্সি কেন বলছে? কারণ অনেকগুলো ওয়েজ গ্রুপ আছে। তাহলে গ্লিসারলের মধ্যে প্রধানত 3টে কার্বন থাকে। এইবারে দেখো, একটি গ্লিসারলের সঙ্গে ভালো করে বোঝার চেষ্টা করো, এক্ষেত্রে আমি একটি গ্লিসারল মলিকিউল ধরেছি, এর সঙ্গে যখন 3টে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়, 3টে ফ্যাটি অ্যাসিড বলতে এক্ষেত্রে R1 মানে ডিফারেন্ট গ্রুপ আছে, কিন্তু যেহেতু ফ্যাটি অ্যাসিড এক্ষেত্রে COOH গ্রুপ থাকবে, এটা অ্যাসিড গ্রুপ, এটাও COOH গ্রুপ, এটাও COOH গ্রুপ। দেখো 3টে ডিফারেন্ট ফ্যাটি অ্যাসিড যখন একটি গ্লিসারলের সঙ্গে যুক্ত হয়, 3টে ডিফারেন্ট ফ্যাটি অ্যাসিড যখন একটি গ্লিসারলের সঙ্গে যুক্ত হয়, তো তখনই যেটা তৈরি করবে সেটাই হলো ট্রাই অ্যাসাইল গ্লিসারল। যদি একটি ফ্যাটি অ্যাসিড একটি গ্লিসারলের সঙ্গে যুক্ত হয় তখন তাকে বলে মোনো অ্যাসাইল গ্লিসারল। যদি দুটো ফ্যাটি অ্যাসিড একটি গ্লিসারলের সঙ্গে যুক্ত হয় তখন তাকে বলে ডাই অ্যাসাইল গ্লিসারল। আর যদি 3টে ফ্যাটি অ্যাসিড একটি গ্লিসারলের সঙ্গে যুক্ত হয় তো তখনই তাকে আমরা বলবো ট্রাই অ্যাসাইল গ্লিসারল। সুতরাং এক্ষেত্রে আমরা গ্লিসারল দেখতে পাচ্ছি এবং গ্লিসারলের সঙ্গে 3টে ফ্যাটি অ্যাসিড যুক্ত হচ্ছে, সুতরাং এটাই কিন্তু ট্রাই অ্যাসাইল গ্লিসারল। তো ট্রাই অ্যাসাইল গ্লিসারলকে প্রধানত বলা হয় ফ্যাট। সো দে আর কমনলি কল্ড অ্যাজ দ্য ফ্যাট অ্যান্ড দে আর কম্পোজড অফ 3টে ফ্যাটি অ্যাসিড এবং একটি গ্লিসারল। তাহলে একটি গ্লিসারলের সঙ্গে যখন 3টে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় তো তখনই তাকে আমরা বলবো ফ্যাট। এবং ট্রাই অ্যাসাইল গ্লিসারলকেই আমরা ফ্যাট বলি। আমাদের শরীরে যেটা জমা হয় তো সেটাই হলো এই ট্রাই অ্যাসাইল গ্লিসারল। এবার একটু লেখাটা দেখে নাও, উপরের লেখাটা। তো গ্লিসারল হলো এক রকমের অ্যালকোহল এবং প্রত্যেকটা গ্লিসারলে প্রধানত 3টে কার্বন থাকে, বিআরসি OH গ্রুপ, তাহলে 3 কার্বন যুক্ত এবং প্রত্যেকটা কার্বনে কিন্তু OH গ্রুপ থাকে।
আর যেটা ফ্যাটি অ্যাসিড আছে উইথ লং চেন কার্বন স্কেলিটন, অর্থাৎ এই যে R1 আছে এক্ষেত্রে একদিকে থাকবে CH3, তারপরে CH2 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 এরকম দিয়ে বন্ড যুক্ত হয়, তাহলে এক্ষেত্রে লং চেন কার্বন স্কেলিটন 16 থেকে 18 ইন লেন্থ। ওয়াক্সের ক্ষেত্রে আমরা কার্বন স্কেলিটনের কত লেন্থ দেখেছিলাম বলতে পারবে? যখন মোম ছিল কতগুলো কার্বন স্কেলিটন ছিল? ওয়াক্সের ক্ষেত্রে হায়ার অ্যালকোহল বলেছিলাম, ওয়াক্সের ক্ষেত্রে হ্যাঁ 30। তাহলে এক্ষেত্রে আমরা কতগুলো দেখছি? 16 থেকে 18টা লেন্থ যুক্ত কার্বন যুক্ত ফ্যাটি অ্যাসিড এক্ষেত্রে যুক্ত হবে অ্যাট ওয়ান এন্ড অফ দ্য COOH গ্রুপ। তাহলে এদের এই যে লং চেন আছে তার একটি প্রান্তে COOH গ্রুপ থাকবে এবং ফ্যাটস আর হাইড্রোফোবিক বিকজ দ্য CH বন্ড ইজ নন পোলার। দেখো এই যে শব্দটা, অর্থাৎ ফ্যাটস কিন্তু হাইড্রোফোবিক হয়, মানে জলের প্রতি এদের আসক্তি থাকে না। কেন? কারণ জলের সঙ্গে যখন কোনো মলিকুল যখন সলিউশন করবে তখন একটা হাইড্রোজেন বন্ড তৈরি করতে হবে, অর্থাৎ জলের মধ্যে যে অক্সিজেন আছে সেটা ইলেকট্রোনেগেটিভ এবং জলের সঙ্গে যে যুক্ত হবে তো সেটা যখন স্প্লিট আপ হবে জলেতে যখন আমরা দেব তখন তার মধ্যে একটা ইলেকট্রো পজিটিভ মেটেরিয়ালস তৈরি হতে হবে, মানে হাইড্রোজেন থাকতে হবে এবং সেই ইলেকট্রোনেগেটিভ এবং হাইড্রোজেনের সঙ্গে একটি বন্ড তৈরি হয়, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন হাইড্রোজেনকে অ্যাট্রাক্ট করে এবং তার ফলেই কোনো পদার্থ প্রধানত জলেতে গুলে যায়। কিন্তু ফ্যাটস এক্ষেত্রে হাইড্রোফোবিক, মানে ফ্যাটসের কিন্তু কখনোই জলের সঙ্গে কোনো রকম হাইড্রোজেন বন্ড তৈরি করে না। এর কারণ হলো এই CH বন্ড কিন্তু নন পোলার, অর্থাৎ এক্ষেত্রে কোনো রকম প্লাস এবং মাইনাস সাইন আমরা দেখতে পাই না। তো এই যে CH যে বন্ড আছে ফ্যাটি অ্যাসিডের মধ্যে, এই CH বন্ড কিন্তু নন পোলার। কারণ কি? কারণ এই কার্বন সেটা কিন্তু ইলেকট্রোনেগেটিভ নয়, হাইড্রোজেন হয়তো ইলেকট্রো পজিটিভ কিন্তু কার্বন এটা যেহেতু নিউট্রাল, তো সেই কারণের জন্য এক্ষেত্রে ফ্যাট কিন্তু হাইড্রোফোবিক। তার মানে জল এর প্রতি এদের আসক্তি অনেক কম থাকে। হাইড্রোফোবিক মানে কি? হাইড্রোফোবিয়া মানে জলেতে এরা কখনো গুলে যায় না। ঠিক আছে, সুতরাং আমরা ফ্যাটের আমরা ক্যারেক্টার দেখলাম। এবং ফ্যাট মানে কি তাহলে? যখন একটি গ্লিসারলের সঙ্গে যখন তিনটে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়, জেনারেলি একটি গ্লিসারলের সঙ্গে প্রথমেই একটা ফ্যাটি অ্যাসিড যদি যুক্ত হয় তখন তাকে বলে মোনোঅ্যাসাইলিক গ্লিসারল, যদি দুটো যুক্ত হয় তখন ডাইঅ্যাসাইলিক গ্লিসারল, যদি তিনটে যুক্ত হয় তখনই তাকে আমরা বলবো ট্রাই অ্যাসাইলিক গ্লিসারল, এবং ট্রাই অ্যাসাইলিক গ্লিসারলকেই প্রকৃতপক্ষে আমরা ফ্যাট বলবো। এবং এই যে ফ্যাট বা ট্রাই অ্যাসাইলিক গ্লিসারল এটা আবার দুই ধরনের হয়, একটি সিম্পল এবং আরও একটা মিক্সড। সিম্পল কাকে বলে? যদি তিনটে ফ্যাটি অ্যাসিডই যদি সেম হয়, দেখো তিনটে ফ্যাটি অ্যাসিড আর সেম কাইন্ড, তাহলে এটা গ্লিসারল। এই যে অংশটা এঁকেছি এটা হলো গ্লিসারল এবং এর সঙ্গে তিনটে ফ্যাটি অ্যাসিড যুক্ত আছে, তিনটেকেই আমি ব্লু কালারে করেছি। তার মানে তিনটে ফ্যাটি অ্যাসিডই যদি একই হয় তো তখনই তাকে আমরা বলবো সিম্পল ট্রাই অ্যাসাইলিক গ্লিসারল। আর যদি দুই বা তার বেশি যদি ডিফারেন্ট টাইপের ফ্যাটি অ্যাসিড থাকে, দেখো এই গ্লিসারলের সঙ্গে তিনটে ডিফারেন্ট টাইপের ফ্যাটি অ্যাসিড আছে, এক্ষেত্রে দুটো একরকম হতে পারে অথবা একটা আলাদা হতে পারে। তো ম্যাক্সিমাম আমি ধরে নিয়েছি যে তিনটে ফ্যাটি অ্যাসিডই এক্ষেত্রে আলাদা আছে, তাহলে তাকেই আমরা বলবো মিক্সড ট্রাই অ্যাসাইলিক গ্লিসারল। ফ্যাটস অর দ্য ট্রাই অ্যাসাইলিক গ্লিসারল আর নন পোলার হাইড্রোফোবিক অ্যান্ড মেজর ফর্ম অফ দ্য স্টোরড লিপিড। তাহলে লিপিড প্রধানত আমাদের শরীরে যে ফর্মে স্টোর থাকবে তো সেটাই কিন্তু এই ট্রাই অ্যাসাইলিক গ্লিসারল ফর্মে জেনারেলি এটা স্টোর থাকে। বিকজ দে হ্যাভ নো চার্জ, যেটা বলছিলাম, কারণ এদের কোনো রকম চার্জ নেই। দ্য COOH গ্রুপ অফ দ্য ইচ ফ্যাটি অ্যাসিড জয়েন্ট টু দ্য গ্লিসারল বাই কোভ্যালেন্ট বন্ড। অর্থাৎ এক্ষেত্রে COOH গ্রুপ এক্ষেত্রে প্রধানত ওয়েজ গ্রুপের সঙ্গে একটা সমযোজী বন্ধন করছে, এক্ষেত্রে কোনো আয়নিক বন্ড করছে না এবং সেই জন্যই এদেরকে আমরা নিউট্রাল ফ্যাট বলবো। এবং মোস্ট ট্রাইঅ্যাসাইল গ্লিসারল মলিকুলস। আচ্ছা, এবার দেখো রিয়াকশানটা কিভাবে হয়। এক্ষেত্রে দেখো CH2H আছে এবং এক্ষেত্রে একটা ফ্যাটি অ্যাসিড আছে, তার COOH গ্রুপ আছে। তো এই জায়গাতে কি হয়, এক্ষেত্রে আমি OHটাকে আমি ধরে নিয়েছি, অ্যাকচুয়ালি এই জায়গাতে এইচটা এই মানে গ্লিসারলের এইচটা এক্ষেত্রে ইনভলভ হবে, বেরিয়ে যাবে, ঠিক আছে, ওটা কেবলমাত্র থাকবে। তাহলে দেখো CH2O মানে গ্লিসারলের ও থাকবে এবং কার্বক্সিল যে গ্রুপ আছে সেই কার্বক্সিল গ্রুপের OHটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে গ্লিসারল থেকে হাইড্রোজেন আসবে এবং ফ্যাটি অ্যাসিড থেকে OH গ্রুপ চলে এসে সেটা ওয়াটার তৈরি করবে। তাহলে এরকমভাবেই ট্রাইঅ্যাসাইলিক গ্লিসারল তৈরি হয়। তো ট্রাইঅ্যাসাইলিক গ্লিসারলের মধ্যে এই যে বন্ড তৈরি হচ্ছে এটাই কিন্তু এস্টার বন্ড। তাহলে অ্যালকোহলের সঙ্গে OH গ্রুপের সঙ্গে অ্যাসিড গ্রুপ বন্ড তৈরি করছে, তো এটাই কিন্তু প্রকৃতপক্ষে এস্টার বন্ড। এই যে ও তারপরে একটা বন্ড এবং C ডাবল বন্ডেড ও, তো এই যে বন্ড আছে এটাই কিন্তু কোভ্যালেন্ট বন্ড এবং সেই কারণের জন্য এই ফ্যাটকে প্রধানত আমরা নিউট্রাল ফ্যাট বলবো।
এই যে জায়গাটা আছে এখান থেকে এইচটাকে তুমি ধরে নেবে, ঠিক আছে, ওটাকে বাইরে থাকবে, এই ব্র্যাকেটের বাইরে ওটা থাকবে, আমি ভুল লিখে ফেলেছিলাম, যাই হোক ওটা বাইরে থাকবে, ঠিক আছে। দেখো কালো কালারে তুমি দেখেই বুঝতে পারছো CH2O, তাহলে গ্লিসারলের ও কিন্তু রয়েই যাবে, ওকে। এবং হচ্ছে যে কার্বক্সিল যে গ্রুপ আছে তার OH গ্রুপ এই এইচের সঙ্গে, গ্লিসারলের এইচের সঙ্গে রিয়াকশন করে ওয়াটার রিলিজ করবে এবং তার ফলেই এই এস্টার বন্ড তৈরি হবে। তাহলে আমরা দেখলাম যে এক্ষেত্রে কেন একে আমরা নিউট্রাল ফ্যাট বলবো। এবং মোস্ট ট্রাই অ্যাসাইল গ্লিসারলের মধ্যে যে ফ্যাটি অ্যাসিড থাকে সেই ফ্যাটি অ্যাসিডের লেন্থ বিভিন্ন রকমের হয় এবং এই ফ্যাটি অ্যাসিড দুই ধরনের হতে পারে, একটি আনস্যাচুরেটেড হতে পারে এবং আরও একটা স্যাচুরেটেড হতে পারে। আনস্যাচুরেটেড মানে কি, যখন কোনো ফ্যাটি অ্যাসিডের মধ্যে ডাবল বন্ড থাকবে, এক বা একের বেশি যখন ডাবল বন্ড থাকবে তখনই তাকে বলবো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানে যখন কোনো ডাবল বন্ড থাকবে না, অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের মধ্যে যদি কোনো আমরা ডাবল বন্ড না দেখতে পাই তখনই তাকে আমরা বলবো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর যদি ডাবল বন্ড যদি থাকে তখনই তাকে আমরা বলবো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবং মনে রাখবে যে কোনো ফ্যাটে বা কোনো ট্রাই অ্যাসাইল গ্লিসারলে যদি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে তাহলে সেটা কিন্তু ভালো, ঠিক আছে, সেটা হলো গুড ফ্যাট। কিন্তু যদি স্যাচুরেটেড যদি ফ্যাটি অ্যাসিড যদি থাকে, গ্লিসারলের সঙ্গে যদি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যদি যুক্ত থাকে তাহলে সেই ফ্যাট কিন্তু আমাদের ক্ষতি করে। প্রধানত যে সমস্ত এনিম্যাল ফ্যাট আছে, অর্থাৎ আমরা যে খাসির মাংস খাই অথবা অন্য কোনো এনিম্যালের মাংস চর্বিতে প্রধানত এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণটাই বেশি থাকে, ঠিক আছে। এবং সেই কারণের জন্য এগুলো জেনারেলি আমাদের ক্ষতি করে। কিন্তু প্ল্যান্ট যে সমস্ত ফ্যাট যেগুলো আছে সেগুলোর মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড প্রধানত বেশি থাকে, তো সেই জন্য জেনারেলি এরা অতটা বেশি হার্মফুল হয় না। তো স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ওপর বেস করে এই ফ্যাটকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা স্যাচুরেটেড ফ্যাট এবং আরও একটা আনস্যাচুরেটেড ফ্যাট। অ্যালকোহল যে গ্রুপ আছে, অ্যালকোহল মানে কি OH গ্রুপ, আর অ্যাসিড গ্রুপ এটা COOH গ্রুপ, ঠিক আছে। তাহলে COOH থেকে যখন OH বের হয়ে যায় এবং OH গ্রুপ থেকে যখন H বেরিয়ে যায় মানে জল বেরিয়ে যাওয়ার ফলে এক্ষেত্রে একটা বন্ড তৈরি হচ্ছে, তো এই বন্ডটা কি হচ্ছে O, ঠিক আছে। আবার ফের এখানে একটা কোভ্যালেন্ট বন্ড, তাহলে এই যে দেখো এই যে গ্লিসারল আছে, এই গ্লিসারল আর এটা হলো ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার, লাল কালারের যেটা আছে এটা ফ্যাটি অ্যাসিড আর এটা গ্লিসারল, তো এদের মাঝখানে এই যে বন্ড আছে এটাই কোভ্যালেন্ট বন্ড। এবং এই কোভ্যালেন্ট, তাহলে এস্টার বন্ডের প্রকৃতি কিন্তু কোভ্যালেন্ট, এটা কোনো আয়নিক বন্ড নয়, ঠিক আছে। ওয়াটার রিলিজড হওয়ার ফলে এই কোভ্যালেন্ট বন্ডটা তৈরি হয়, ঠিক আছে। দেখো দেখো এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো স্যাচুরেটেড ফ্যাট এবং আনস্যাচুরেটেড ফ্যাট। আগে একটু দেখে নাও, তো এক্ষেত্রে আমরা বাটারকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, বাটার মানে মাখনকে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে যেহেতু এটা ফ্যাট তো সেই জন্য অবভিয়াসলি এটা এটা এর মধ্যে গ্লিসারল থাকবে। তো গ্লিসারল মানে কি, গ্লিসারল মানে 3 কার্বনযুক্ত অ্যালকোহল। তাহলে এক্ষেত্রে দেখো 3টে কার্বনযুক্ত অ্যালকোহল ব্ল্যাক কালারে অ্যালকোহল করেছে। আর এক্ষেত্রে যে ফ্যাটি অ্যাসিড আছে এটা হলো একদম স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ এই ফ্যাটি অ্যাসিডের মধ্যে কোনো রকম ডাবল বন্ড আমরা দেখতে পাচ্ছি না, এগুলো সব হাইড্রোকার্বন টেল, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, বাট কোনো রকম ডাবল বন্ড আমরা এই স্কেলিটনে দেখতে পাচ্ছি না। এই যে কার্বক্সিল গ্রুপ আছে এটা আলাদা, এটা ফাংশনাল গ্রুপ, কিন্তু তার যে মেন স্ট্রাকচার এক্ষেত্রে কোনো রকম ডাবল বন্ড দেখতে পাচ্ছি না, সেই জন্য এটা হলো স্যাচুরেটেড। আবার দেখো এই জায়গাতে আমরা ডাবল বন্ড দেখতে পাচ্ছি, সুতরাং এটা হলো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। তাহলে যখন কোনো ফ্যাটি অ্যাসিডে যখন ডাবল বন্ড থাকবে তখন সেটা কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হবে। আর ফ্যাটি অ্যাসিডে যদি কোনো ডাবল বন্ড যদি না থাকে তাহলে সেটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হবে। এবং যখন কোনো ফ্যাটের মধ্যে যে গ্লিসারল থাকে এই গ্লিসারলের সঙ্গে আমরা জানি যে 3টে ফ্যাটি অ্যাসিড যুক্ত হতে পারে, এই 3টে ফ্যাটি অ্যাসিড আইদার সেম হতে পারে অথবা সেটা ডিফারেন্ট হতে পারে। তো যেরকমই হোক না কেন ফ্যাটি অ্যাসিডের মধ্যে যদি কোনো রকম ডাবল বন্ড যদি আমরা দেখতে না পাই তাহলে গ্লিসারলের সঙ্গে যখন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড 3টে ফ্যাটি অ্যাসিডে যদি স্যাচুরেটেড হয় তো তখনই তাকে আমরা বলবো স্যাচুরেটেড ফ্যাট। তাহলে দেখো এ ফ্যাট মেড ফ্রম দ্য স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ইজ কল্ড স্যাচুরেটেড ফ্যাট। তাহলে ফ্যাটের মধ্যে যখন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কেবলমাত্র থাকবে তো তখনই তাকে আমরা বলবো স্যাচুরেটেড ফ্যাট। The hydrocarbon chain of their fatty acid, the tail of the fat molecule lack the double bond. তাহলে এই যে ফ্যাটি অ্যাসিডের যে টেল রিজিয়ান আছে, অর্থাৎ এই যে অংশটা আছে এটা হলো টেল রিজিয়ান, তো এই টেল রিজিয়ানে কোনো রকম আমরা ডাবল বন্ড দেখতে পাচ্ছি না। যেহেতু ডাবল বন্ড যেহেতু নেই
তো সেই কারণের জন্য এই প্রত্যেকটা ফ্যাটি অ্যাসিড একদম হাইলি কম্প্রেসড হয়ে থাকে। দেয়ার ফ্লেক্সিবিলিটি অ্যালাউ ফ্যাট মলিকুল টু প্যাক টুগেদার টাইটলি। তার মানে কি, ধরে রাখো এক্ষেত্রে একটা ফ্যাট মলিকুল আছে, এই যে লাইন এটা একটা ফ্যাট মলিকুল আছে, আবার এই লাইনে আরও একটা ফ্যাট মলিকুল আছে, মানে একটি গ্লিসারলের সঙ্গে তিনটে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে এই লাইন তৈরি করেছে। এক্ষেত্রেও পরের লাইন তৈরি হয়েছে। যেহেতু এদের মধ্যে কোনো রকম বেন্ডিং হচ্ছে না, তো সেই কারণের জন্য প্রত্যেকটা ফ্যাট মলিকুল, বাটার মানে শুধুমাত্র একটা ফ্যাট নয় তো, অসংখ্য কোটি কোটি এরকম ফ্যাট মলিকুল দিয়ে তৈরি। একটা মলিকুলকে যদি আমরা দেখি, তার মধ্যে একটা গ্লিসারল আর তিনটে ফ্যাটি অ্যাসিড দেখতে পাবো। এই প্রত্যেকটা ফ্যাট মলিকুল টাইটলি প্যাকড হয়ে থাকে, এবং সেই কারণের জন্যই রুম টেম্পারেচারে স্যাচুরেটেড ফ্যাট কিন্তু সব সময় সলিড হয়। এবং আমরা যে চর্বি যেগুলো তোমাদেরকে বলছিলাম, তো স্যাচুরেটেড ফ্যাট মানেই সেই চর্বি, এগুলো তো রুম টেম্পারেচারে এটা তো অবশ্যই সলিড হবে। যখন আমরা টেম্পারেচার দেবো তখন সেই চর্বি অনেকটা গলে যায়। যখন স্যাচুরেশনের পরিমাণ প্রচুর বেশি থাকে, অর্থাৎ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যদি প্রচুর বেশি থাকে, যেমন আমরা যদি খাসির মাংসের চর্বিকে যদি আমরা দেখি, সেই জায়গাতে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড প্রচুর বেশি থাকে। ইভেন আমরা টেম্পারেচার দিয়েও তাকে গলাতে পারি না, তবুও সেটা মানে মাংসের মধ্যে তবুও সেটা থেকে যায়, এবং এগুলোই কিন্তু আমাদের ক্ষতি করে। ঠিক আছে, তো স্যাচুরেটেড এনিম্যাল ফ্যাট লাইক দ্য লার্ড অ্যান্ড দ্য বাটার, তাহলে যখন এই এনিম্যাল ফ্যাট যেগুলো আছে, তো যেমন বাটারের ক্ষেত্রে সেটা সলিড এট রুম টেম্পারেচার। কেন সলিড হবে? কারণ হাইড্রোকার্বন, আচ্ছা এর কারণটাই হলো এটা, যে হাইড্রোকার্বন তেলের মধ্যে যেহেতু কোনো কিঙ্ক নেই। কিঙ্ক মানে কি, দেখো যখন আনস্যাচুরেটেড ফ্যাট হবে এটা নিচের দিকে নেমে গেছে, ঠিক আছে, তার মানে কি আরও একটা ফ্যাট মলিকুলের সঙ্গে আরও একটা ফ্যাট মলিকুল যখন এর পাশে থাকবে, তখন সেই প্যাকিংটা অত ভালো হবে না। যখন কোনো বস্তুকে আমরা যখন কোনো কিছুর মধ্যে যখন ঢোকাতে যাব, তখন সেটা যদি কোনো একটা জায়গা যদি বেঁকে যায় বা বাঁকা থাকে, তাহলে কি হবে, সেটাকে ঢোকানো একটু প্রবলেমেটিক হয়ে যায়। সেই জন্য যখন বিভিন্ন ফ্যাট মলিকুলগুলো পরপর অবস্থান করবে, তখন যদি সেই ফ্যাট মলিকুলের মধ্যে যেন যদি কোনো কিঙ্ক থাকে, যদি কোনো বেন্ডিং যদি থাকে, তাহলে কিন্তু সেই ফ্যাট মলিকুলগুলো অত টাইটলি প্যাকড হবে না। যদি টাইটলি যদি প্যাকড যদি না হয়, তখন সেটা কিন্তু লিকুইড হয়ে যাবে। যত আমরা জানি যে সলিড মানে কি, সলিড মানে যে সমস্ত মলিকিউল দিয়ে তৈরি কোনো সলিড কম্পাউন্ড, কম্পাউন্ড মানে যৌগ, তো তার মধ্যে যে মৌলগুলো থাকে সেগুলো অনেক কাছাকাছি থাকে, সেই জন্যই সেটা সলিড। একটু যদি দূরে যায় তাহলে সেটা লিকুইড, আরও যদি দূরে যায় তাহলে সেটা গ্যাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও সলিড হওয়ার কারণটাই হলো এটা, ফ্যাট মলিকুলগুলো খুব কাছাকাছি আসার সুযোগ পায়। যেহেতু তাদের মধ্যে কোনো রকম ডাবল বন্ড থাকে না, সেই জন্য কোনো কিঙ্ক তৈরি হয় না। কিঙ্ক মানে কি, এটাকে কেমিস্ট্রির ভাষায় কিঙ্ক বলা হয়, KINK। তো কিঙ্ক মানেই হলো এটা, যে তারা লিনিয়ার থাকে না, তখন তাদের মধ্যে এরকম একটা বেন্ডিং দেখা যায়। ঠিক আছে, মানে যখন যদি স্যাচুরেটেড হয় তাহলে কোনো রকম বেন্ডিং আমরা দেখতে পাবো না, তার মানে কোনো কিঙ্ক থাকে না। দেখো এখানে কোনো কিঙ্ক নেই, এখানে কিঙ্ক নেই, এখানে কিঙ্ক নেই, তাহলে এটা একটা ফ্যাট মলিকুল, এর পাশে আরও একটা যখন ফ্যাট মলিকুল থাকবে, তখন তারা খুব সুন্দর তারা অ্যারেঞ্জ হয়ে যাবে। এবং সেই কারণের জন্যই এই এনিম্যাল ফ্যাট প্রধানত রুম টেম্পারেচারে জেনারেলি এটা সলিড হয়। এবং এক্ষেত্রে যে জিগজ্যাগ প্যাটার্ন দেখতে পাচ্ছ, হাইড্রোকার্বন টেল রিপ্রেজেন্ট অ্যাজ দ্য জিগজ্যাগ লাইন, এবং ইচ বেন্ড রিপ্রেজেন্ট দ্য কার্বন অ্যাটম। এটা একটা জিগজ্যাগ লাইন আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা বেন্ড মানে এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এগুলো সব বিভিন্ন কার্বন দিয়ে তৈরি। অন্তত 16 থেকে 18টা কার্বন প্রধানত এই জায়গাতে আমরা দেখতে পাই ফ্যাটের ক্ষেত্রে। সুতরাং স্যাচুরেটেড ফ্যাট কেন রুম টেম্পারেচারে সলিড হয় আমরা দেখলাম। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো তেল। তাহলে আমরা চর্বিটা দেখে নিলাম, স্যাচুরেটেড ফ্যাট। এবার আমরা যেটা দেখবো সেটা হলো আনস্যাচুরেটেড ফ্যাট। এটা দেখলেই স্যাচুরেটেড তোমাদের কনসেপশন আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দ্য ফ্যাটস অফ দ্য প্ল্যান্টস অ্যান্ড দ্য ফিশেস, অর্থাৎ মাছ থেকে আমরা যে তেল পাই, যেগুলো প্রচুর আমাদের উপকারে লাগে, মাছের তেল, কড, হাঙর, হ্যালিবাট, এইসব মাছের যকৃৎ নিঃসৃত তেল যেগুলোকে বলা হয়, এই সমস্ত ফ্যাটগুলো কিন্তু আনস্যাচুরেটেড। এবং তার সঙ্গে সঙ্গে উদ্ভিজ্জ যে সমস্ত ফ্যাট আছে, এগুলোও কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাট। কেন? দে আর বিল্ট আপ, এখানে এলটা লেখা হয়নি, দে আর বিল্ট অফ ওয়ান অর মোর টাইপস অফ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কারণ এই সমস্ত ফ্যাটগুলো এক বা একাধিক আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয়। সুতরাং এক্ষেত্রে দেখো গ্লিসারল দেখতে পাচ্ছ, CH2O, CH, আবার CH2O। তো এই জায়গাতে এটা একটা ফ্যাটি অ্যাসিড আছে, এটা ফ্যাটি অ্যাসিড আছে, আবার এই যে থার্ড যে ফ্যাটি অ্যাসিড আছে, এই ফ্যাটি অ্যাসিডের মধ্যে আমরা ডাবল বন্ড দেখতে পাচ্ছি, তার মানে এটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড।
তার ফলে কি হচ্ছে, এই যে ডাবল বন্ড তৈরি হচ্ছে, ডাবল বন্ড এর পর থেকে কিন্তু এই ফ্যাটের এই যে টেল তখন নিচের দিকে নেমে যাচ্ছে। দেখো, দ্য কিংস হোয়ার দ্য সিস ডাবল বন্ড আর লোকেটেড প্রিভেন্ট দ্য মলিকুল ফ্রম প্যাকিং টুগেদার ক্লোজলি। তাহলে এই জায়গাতে একটা কিঙ্ক তৈরি হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, ফ্যাট মলিকুলগুলো তো আর টাইটলি প্যাকড হতে পারছে না। সো দে আর লিকুইড অ্যাট রুম টেম্পারেচার আর অলসো কল্ড অ্যাজ দ্য অয়েল। ঠিক আছে, তাহলে তেল, চর্বি এবং মোমের মধ্যে পার্থক্য দেখলাম। তেল মানে কি, তেল মানে যেটা লিকুইড, মানে রুম টেম্পারেচারে যেটা প্রধানত লিকুইড থাকবে, তো তাকেই আমরা বলবো তেল। যেমন বিভিন্ন প্ল্যান্ট এবং ফিশ অয়েল, যেহেতু এদের মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ যেহেতু বেশি থাকে এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে যেহেতু একটা কিঙ্ক আমরা দেখতে পাই, সেই জন্য এই ফ্যাট মলিকিউলগুলো অত কম্প্যাক্টলি তারা কিন্তু অ্যারেঞ্জ হতে পারে না এবং সেই কারণের জন্যই তারা রুম টেম্পারেচারে কিন্তু তারা প্রধানত লিকুইড থাকে। তাহলে ক্লিয়ারলি দেখে নাও, আনস্যাচুরেটেড ফ্যাট রুম টেম্পারেচারে লিকুইড থাকবে আর স্যাচুরেটেড ফ্যাট রুম টেম্পারেচারে সলিড থাকবে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? এগুলো অনেক সময় আমাদের কনফিউশন হয়, 100% কনসেপশন ক্লিয়ার থাকে না। সুতরাং এই বিষয়টা আমরা দেখলাম, স্যাচুরেটেড ফ্যাট এবং আনস্যাচুরেটেড। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো প্রপার্টিজ অফ ফ্যাট। তাহলে আমরা দেখে নিলাম যে গ্লিসারলের সঙ্গে যখন ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় তো তখনই তাকে আমরা বলবো ফ্যাট। এবং ফ্যাট দুই ধরনের হয়, একটা রুম টেম্পারেচারে সেটা লিকুইড থাকতে পারে, তাকে বলে অয়েল, এবং রুম টেম্পারেচারে যেটা সলিড থাকে তো তাকেই জেনারেলি ফ্যাট বলা হয়। তো এক্ষেত্রে ট্রাই অ্যাসাইল গ্লিসারল, তো সেই ট্রাই অ্যাসাইল গ্লিসারলের প্রপার্টি কি দেখে নাও। A natural fat consists of mixture of several types of triacyl glycerol। যদি সত্যি সত্যি, এবার তোমরা বলতে পারো যে স্যার সর্ষের তেল সেটাও তো প্রচুর পরিমাণে বেশি খেলে তো আমাদের শরীরে অসুবিধা হয়, কেন হয়? যদি পিওর হয় তাহলে সেটা উপকার হয়। দেখো লেখাটা দেখলেই তোমরা বুঝতে পারবে, প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এর ন্যাচারাল ফ্যাট কনসিস্ট অফ মিক্সচার অফ সেভারাল টাইপ অফ ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। যখন কোনো ন্যাচারাল ফ্যাটকে আমরা যখন খাবার হিসেবে খাই তো সেই ন্যাচারাল ফ্যাটের মধ্যে বিভিন্ন রকমের ট্রাই অ্যাসাইল গ্লিসারল থাকে। বিভিন্ন রকমের ট্রাই অ্যাসাইল গ্লিসারল বলতে গ্লিসারলের সঙ্গে ডিফারেন্ট টাইপের ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে। গ্লিসারল তো সব ক্ষেত্রে একই থাকবে, গ্লিসারলের স্ট্রাকচার একই থাকবে, কিন্তু তার মধ্যে যে ফ্যাটি অ্যাসিডগুলো থাকবে সেগুলো ডিফারেন্ট টাইপের হতে পারে। সেই জন্য বলছে সেভারাল টাইপসের ট্রাই অ্যাসাইল গ্লিসারল ন্যাচারাল ফ্যাটে থাকে। দে হ্যাভ কালার, তাদের একটা নির্দিষ্ট কালার থাকে, তাদের ওডর থাকে, গন্ধ থাকে এবং টেস্ট থাকে, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ সাবস্টেন্সেস আদার দ্যান ট্রাই অ্যাসাইলিক গ্লিসারল। এইবার দেখো, ট্রাই অ্যাসাইল গ্লিসারল প্রকৃতপক্ষে কালারলেস, কোনো কালার থাকে না, কোনো গন্ধ থাকে না এবং কোনো টেস্ট থাকে না। কিন্তু আমরা যখন তার সঙ্গে অন্য কোনো পদার্থ যদি মিশিয়ে দিই, দে হ্যাভ দ্য কালার, ওডর অ্যান্ড দ্য টেস্ট বিকজ অফ দ্য প্রেজেন্স অফ সাবস্টেন্সেস আদার দ্যান ট্রাই অ্যাসাইল গ্লিসারল। তাহলে আমরা যে প্রোডাক্ট যেটা পাচ্ছি, এরকম তো নয় যে গাছের সর্ষে থেকে আমরা যেটা পাচ্ছি সেটা পিওর, সেটা হচ্ছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, সেরকম কিন্তু নয়। তার সঙ্গে অন্য কোনো মেটেরিয়ালসও তার সঙ্গে যুক্ত হয় এবং সেই কারণের জন্য এই ডিফারেন্ট তেলের বিভিন্ন রকমের কালার হয়। এর সঙ্গে সঙ্গে মানুষ আর্টিফিশিয়ালি অনেক কিছু মিশিয়ে দেয় এবং তার ফলে বিভিন্ন তেলের টেস্টও কিন্তু তখন ডিফারেন্ট টাইপের হয়ে যায়। আমরা জানি যে সাদা তেলে রান্না করলে একরকম খেতে লাগে, আবার নর্মাল সর্ষের তেলে রান্না করলে অন্য রকমের খেতে লাগে। তাহলে এই যে টেস্ট হয়ে যাচ্ছে কারণ বিভিন্ন রকমের পদার্থ সেখানে মেশানো হচ্ছে। যদি ক্ষতিকারক পদার্থ যদি মেশানো হয় তাহলে সেটা আমাদের ক্ষতি করবে। কিন্তু পিওর যদি ট্রাইঅ্যাসাইলিক গ্লিসারল তুমি যদি খাও, পিওর বলতে পিওর যদি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যুক্ত যদি ট্রাইঅ্যাসাইলিক গ্লিসারল যদি খাও, তাহলে সেটা আমাদেরকে এনার্জি প্রোভাইড করবে এবং তাহলে সেটা আমাদের প্লাজমা মেমব্রেনকে ঠিক রাখবে এবং সেই কারণের জন্যই সেটা উপকারী। ঠিক আছে, এটুকু সবাই বুঝতে পেরেছো? তাহলে ন্যাচারাল ফ্যাটের মধ্যে বিভিন্ন রকমের ট্রাইঅ্যাসাইলিক গ্লিসারল থাকে। ক্লিয়ার? ঠিক আছে, হয়তো প্ল্যান্ট প্রোডাক্টের মধ্যে স্যাচুরেটেডও থাকতে পারে, আনস্যাচুরেটেড, যে কোনো মেটেরিয়াল, যে কোনো ন্যাচারাল ফ্যাটের মধ্যে। সেই জন্য এই যে শব্দটা আছে, এর ন্যাচারাল ফ্যাটের মধ্যে বিভিন্ন রকমের ট্রাইঅ্যাসাইলিক গ্লিসারল থাকতে পারে। সেটা স্যাচুরেটেড হতে পারে, সেটা আনস্যাচুরেটেড হতে পারে। যদি স্যাচুরেটেডের পরিমাণ যদি বেশি হয় সেই ফ্যাটের মধ্যে, সেটা ক্ষতি করবে, আর যদি আনস্যাচুরেটেডের পরিমাণ বেশি হয় তাহলে সেটা উপকারী করবে, হয়তো স্লাইট ক্ষতি করবে কিন্তু সেটা উপকারী করবে। ঠিক আছে, কারণ এরকমভাবে কোনো ন্যাচারাল ফ্যাট থেকে আমরা 100% ক্লিয়ারলি এইভাবে ট্রাই অ্যাসাইল স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ফ্যাটকে কখনো আমরা সেপারেট করতে পারি না। ঠিক আছে, তার জন্য হাইফাই টেকনোলজি লাগবে। কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো ন্যাচারাল জিনিসের মধ্যে এটাই তো পার্থক্য।
তো ন্যাচারাল মানেই কি তার মধ্যে বিভিন্ন রকমের ট্রাই অ্যাসাইল গ্লিসারল থাকবে, ঠিক আছে? বোঝা গেল? যেমন কড লিভার যে অয়েল আমরা যে পাচ্ছি তার মধ্যে ট্রাইএসাইল গ্লিসারল যেটা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা আনস্যাচুরেটেড। তার মানে ওর মধ্যে যে লিপিড আছে সেই লিপিড প্রধানত ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, কিন্তু সেই ট্রাইঅ্যাসাইল গ্লিসারলগুলোর মধ্যে যে ফ্যাটি অ্যাসিডগুলো আছে মেনলি ম্যাক্সিমাম ফ্যাটি অ্যাসিডগুলো সেগুলো কিন্তু আনস্যাচুরেটেড, ঠিক আছে? কি বললাম বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো, আচ্ছা এবার দেখো ব্যাপারটা বুঝতে পারলে তো, বিষয়টা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? এবারে এবার আমরা যেটা দেখব সেটা হলো মেল্টিং পয়েন্ট। দু রকমের পয়েন্ট আছে, একটা গলনাঙ্ক এবং আর একটা স্ফুটনাঙ্ক। যাই হোক, তো এক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হলো মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট কাকে বলে? হোয়াট ইজ মেল্টিং পয়েন্ট? দেখো এই যে ফ্যাট যে বিভিন্ন আচ্ছা প্রথমে এটা দেখে নাও, টেম্পারেচার অ্যাট হুইচ এ সাবস্ট্যান্স চেঞ্জেস স্টেট ফ্রম সলিড টু লিকুইড। যখন কোনো পদার্থ যখন সলিড থেকে কঠিন থেকে যখন তরলে পরিণত হয় তো তখনই তাকে আমরা বলবো মেল্টিং পয়েন্ট। ধরে রাখো তুমি এক গ্লাস জল নিয়েছো এবং জলেতে আইস কিউব দিয়ে দিয়েছো, মানে বরফের টুকরো দিয়ে দিয়েছো। তো কিছু সময় পরে কি হবে, জলের পরিমাণ বেড়ে যাবে, আইস কিউব ধীরে ধীরে গলে যাবে। তাহলে সলিড যখন লিকুইডে পরিণত হয় তো এই ঘটনাকে বলা হচ্ছে মেল্টিং। এই ঘটনাকে আমরা কি বলবো? মেল্টিং, মানে গলে যাচ্ছে। আবার এই জলকে যখন আমরা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব তখন সেই ফ্রিজের মধ্যে সেই জল আবার সলিড হয়ে যাবে, তো এটাকেই বলে ফ্রিজিং, ঠিক আছে? এবার দেখো এই জায়গাতে এই যে জলকে আমরা যে রেখে দিয়েছি এবং এর মধ্যে যে আইস কিউব আছে, এই আইস কিউবের টেম্পারেচার কিন্তু মাইনাস টেম্পারেচার। বরফের টেম্পারেচার সবসময় 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হয়, তার মানে সেটা কিন্তু মাইনাস টেম্পারেচার। এই মাইনাস টেম্পারেচার উইল স্টার্ট টু মেল্ট হোয়েন দে রিচ দেয়ার মেল্টিং পয়েন্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি, জলের মধ্যে যখন আমরা বরফকে যখন আমরা রাখছি তখন বরফ কি করবে, জল থেকে টেম্পারেচার নেবে, তাপ নেবে, এটাকে বলে লিন তাপ। এই লিন তাপ যখন নিচ্ছে আইসের টেম্পারেচার কিন্তু এক্ষেত্রে, তাহলে ধীরে ধীরে তার মধ্যে কি হচ্ছে দেখো, তখনই এই টেম্পারেচার নিতে নিতে সে কিন্তু গলতে শুরু করছে। কখন গলবে? যখন মাইনাস টেম্পারেচার তাহলে ধীরে ধীরে বাড়বে। কোন দিকে বাড়বে? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন আসবে তখন বরফ কিন্তু গলতে শুরু করবে, ঠিক আছে? তাহলে ভালো করে ভাবো, বরফের টেম্পারেচার কিন্তু মাইনাস, কিন্তু জল থেকে জলের মধ্যে যখন তাকে আমরা দেব তখন সে লিন তাপ নিয়ে নিচ্ছে, মানে তখন যেহেতু তাপ সে নিয়ে নিচ্ছে তখন জল ইনিশিয়ালি সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, এই বরফ কিন্তু ধীরে ধীরে গলে যাচ্ছে। আবার যখন কিছু সময় রেখে দেবো সেই জল কিন্তু আগের কন্ডিশনে চলে আসবে, কারণ অ্যাটমসফিয়ার থেকে সে তখন টেম্পারেচার নিয়ে নেবে। এক্ষেত্রে সিম্পলি জলের যেহেতু টেম্পারেচার বেশি থাকে দেন বরফ, তাহলে জল থেকে সে লিনতাপ নিয়ে নিচ্ছে বরফ এবং তার ফলে বরফ গলতে শুরু করবে। তখনই গলতে শুরু করবে যখন মাইনাস যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে। বেশিরভাগ পদার্থ মেল্টিং এবং ফ্রিজিং পয়েন্ট আর ইকুয়াল। তার মানে কি, এই যে সলিড থেকে লিকুইড হচ্ছে এবং লিকুইড থেকে সলিডও হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। সুতরাং বরফের এই যে গলনাঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে হিমাঙ্ক, এটাকে বলা হচ্ছে গলনাঙ্ক। বাংলাতে বলা হয় সলিড যখন লিকুইডে হচ্ছে এটা গলনাঙ্ক এবং লিকুইড যখন জমে যাচ্ছে সেটাই হচ্ছে হিমাঙ্ক। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল যেমন বরফ যেমন জলে পরিণত হয়, আবার এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জল আবার জমে বরফে পরিণত হয়। কারণ ম্যাক্সিমাম সাবস্ট্যান্সের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট এই দুটো একই হয়। যেমন বরফের ক্ষেত্রে মেল্টিং এবং ফ্রিজিং পয়েন্ট কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু জলের যে স্ফুটনাঙ্ক, মানে যে টেম্পারেচারে জল ফুটতে শুরু করবে, ফুটে বাষ্পে পরিণত হতে শুরু করবে, তো সেটা হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাই হলো মেল্টিং টেম্পারেচার আর ফ্রিজিং টেম্পারেচার। সবাই বুঝতে পেরেছো? এই আইডিয়া আমার লাগবে, ঠিক আছে? বিভিন্ন রকমের বিভিন্ন রকমের যে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল আছে, যেমন লার্ড আছে, বাটার আছে, বনস্পতি ঘি, ফ্যাট রিচ ইন স্যাচুরেটেড ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। দেখো এক্ষেত্রে কিন্তু আমি কখনো লিখিনি যে 100% এক্ষেত্রে স্যাচুরেটেড ফ্যাট আছে। আমি কি লিখেছি এগুলো? বাটার, বনস্পতি, যে সমস্ত বনস্পতি যেগুলো পাওয়া যায়, মানে ডালদা যেগুলোকে বলা হয়, ক্ষতিকর প্রচুর।
তো এই ফ্যাটেতে কি থাকবে, স্যাচুরেটেড ট্রাই অ্যাসাইল গ্লিসারল থাকবে। তো এগুলো প্রধানত সলিড ইন রুম টেম্পারেচার, তাহলে এগুলো প্রধানত রুম টেম্পারেচারে সলিড থাকে এবং এদের মেল্টিং পয়েন্ট কিন্তু অনেক বেশি হয়। ঠিক আছে, মেল্টিং পয়েন্ট অনেক বেশি হয় এবং সেই জন্য নর্মাল টেম্পারেচারে এরা কিন্তু সলিড থাকে। দেখো, যখনই বাইরের টেম্পারেচার যখনই বেড়ে যাবে, মানে এদেরকে গলতে গেলে তোমাকে হিট দিতে হবে, মানে অনেক বেশি তাপ দিতে হবে, সেই জন্য বলছি এদের মেল্টিং টেম্পারেচার পয়েন্ট অনেক বেশি। ঠিক আছে, তার মানে কোনো বাটারকে তুমি গলাতে গেলে, বাটার আমরা কিনি না মার্কেট থেকে, তো তাকে তুমি গলাতে গেলে নর্মাল রুম টেম্পারেচারে রাখলে কিন্তু বাটার গলবে না, তাকে গলতে গেলে তাকে টেম্পারেচার দিতেই হবে। তাহলে এদের মেল্টিং পয়েন্ট কিন্তু অনেক বেশি, মানে গলনের জন্য এক্ষেত্রে তোমাকে অনেকটা বেশি তাপ দিতে হবে। ঠিক আছে, কিন্তু যেগুলো আনস্যাচুরেটেড ফ্যাট, যেগুলো যেমন মাস্টার্ড অয়েল, সানফ্লাওয়ার অয়েল, স্যাফোলা অয়েল, বাজারে কিনতে পাওয়া যায় দেখবে স্যাফোলা অয়েল এটসেট্রা। তো ফ্যাটস আর রিচ ইন আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং এরা লিকুইড, কারণ এদের মেল্টিং টেম্পারেচার অনেক কম। তার মানে সেই কারণের জন্যই এরা নর্মাল টেম্পারেচারে এরা কিন্তু লিকুইড থাকে, কারণ এদের নর্মাল টেম্পারেচারে যেহেতু মেল্টিং পয়েন্ট যেহেতু কম, তো সেই কারণের জন্য সহজেই এরা গলে যায়। ঠিক আছে, মানে মেল্টিং টেম্পারেচার যেহেতু কম, তো সেই জন্য এরা সহজেই গলে যায়। এটুকু বুঝতে পারলে কেন কোনো পদার্থ, প্রধানত যে কেন এই সানফ্লাওয়ার সাফোলা অয়েল কেন রুম টেম্পারেচারে লিকুইড থাকে আর বাটার কেন রুম টেম্পারেচারে সলিড থাকে, এটুকু বোঝাতে পেরেছি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এখন প্রশ্ন হচ্ছে হোয়াই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হ্যাভ লো মেল্টিং পয়েন্ট। তাহলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড লো মেল্টিং পয়েন্ট মানে কি, মানে সেটা গলেই থাকবে আর কি, নর্মাল টেম্পারেচারে সেটা মেল্টিং মানে কি, মেল্টিং মানে গলে যাওয়া, মানে তরল ফর্মে থাকবে। তাহলে নর্মাল টেম্পারেচার মানে লো টেম্পারেচারে কেন সেটা লিকুইড থাকে, সেটাই আমার প্রশ্ন। তো সেই জন্য বলছে যে হোয়াই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হ্যাভ দ্য লো মেল্টিং পয়েন্ট, ডিউ টু কিঙ্ক ইন সিস ডাবল বন্ড আনস্যাচুরেটেড চেন ক্যান নট প্যাক দেমসেলভ ইন ডেন্স। যেহেতু এদের মধ্যে ডাবল বন্ড থাকে এবং সেই ডাবল বন্ডের মধ্যে একটা কিঙ্ক তৈরি হয়, একটা বেন্ডিং তৈরি হয়, সেই জন্য এই আনস্যাচুরেটেড ফ্যাটগুলো কিন্তু কম্প্যাক্টলি তারা অ্যারেঞ্জ হতে পারে না। দে হ্যাভ লোয়ার ইন্টারচেন হাইড্রোফোবিক ইন্টারাকশন। তার মানে বিভিন্ন রকমের ইন্টারাকশন হয়, এটা এক রকমের নন কোভ্যালেন্ট ইন্টারাকশন, বিভিন্ন মলিকুল মানে ইন্টার মলিকুলার ইন্টারাকশন। তাহলে এদের মধ্যে যে ইন্টারাকশন যেটা সেটা কম হয়, তার মানে একটা অপরটাকে যে টেনে ধরে রাখবে অতটা শক্তিশালী নয়, তো সেই জন্য তারা ছেড়ে ছেড়ে থাকে। আমি বলেছিলাম যে সলিড হতে গেলে মলিকুলগুলোকে খুব ক্লোজলি প্যাকড হতে হবে, কিন্তু এক্ষেত্রে যেহেতু তাদের মধ্যে ইন্টারাকশন মানে ইন্টারচেন হাইড্রোফোবিক ইন্টারাকশন যেহেতু কম, তো সেই জন্য মলিকুলগুলো পরস্পরের থেকে সেপারেটেড থাকে, তার মানে তারা লিকুইড ফর্মে থাকে। সেই জন্য সিম্পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে যেহেতু একটা বেন্ডিং আছে, একটা কিঙ্ক আছে, তো সেই কারণের জন্য আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলোর মেল্টিং পয়েন্ট কম হয়, অর্থাৎ এরা গলেই থাকে, নর্মাল টেম্পারেচারে এরা কিন্তু লিকুইড ফর্মেই থাকে। ঠিক আছে, এটুকু বোঝাতে পেরেছি। এইবারে যেটা পরীক্ষাতে প্রচুর প্রশ্ন দেওয়া হয় সেটা দেখো, কিন্তু যে সমস্ত এনিম্যালগুলো যেগুলো ঠান্ডার দেশে থাকে, why the cold blooded animals have higher portion of the unsaturated fatty acid than warm blooded animal? তাহলে কোল্ড ব্লাডেড যে সমস্ত এনিম্যাল আছে, ঠান্ডার দেশে যেগুলো থাকে যে সমস্ত এনিম্যাল আছে, তো সেই সমস্ত এনিম্যালগুলোতে কেন তাদের প্লাজমা মেমব্রেনের ডিগ্রি অফ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়ানো হয়, এর কারণটা কি? দেখো, এখানটা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে যখন কোনো মেল্টিং টেম্পারেচার কম, মানে অনেক কম টেম্পারেচারে তারা লিকুইড থাকবে। আনস্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিডগুলো তাকে লিকুইড হতে গেলে কম টেম্পারেচারে তারা লিকুইড থাকবে। ঠিক আছে, কি বললাম বোঝাতে পেরেছি? এটুকু বুঝতে পেরেছ? টেম্পারেচার কম হলেও তারা কিন্তু লিকুইড থাকবে। কোল্ড ব্লাডেড এনিম্যালগুলো যখন উইন্টার সিজন আসবে তখন তাদের দেহের টেম্পারেচারও কমে যাবে, কিন্তু তাদের যে প্লাজমা মেমব্রেন আছে, সেই প্লাজমা মেমব্রেনের যে ফসফোলিপিড আছে, দিস ফসফোলিপিড ইজ রিচ ইন আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবং যেহেতু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মেল্টিং পয়েন্ট, স্পেশাল টাইপের আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, যেহেতু তাদের মেল্টিং পয়েন্ট অনেক কম, মানে 0°C নিচে গেলেও তারা লিকুইড, এক্ষেত্রে দেখো লো মেল্টিং পয়েন্ট রিমেইন লিকুইড অ্যাট টেম্পারেচার লোয়ার দ্যান
5°C, এমনকি 5 টেম্পারেচার কমতেও মানে কমলেও এক্ষেত্রেও কিন্তু প্লাজমা মেমব্রেন কিন্তু কখনোই সেটা কিন্তু জমে যায় না। এমনকি 5°C কম টেম্পারেচারও তুমি যদি করে দাও তাহলেই কিন্তু তাদের প্লাজমা মেমব্রেন কিন্তু লিকুইডই থাকবে। আমরা জানি যে প্লাজমা মেমব্রেন প্রধানত ফ্লুইড মোজাইক মডেলে আমরা জানি যে প্লাজমা মেমব্রেন জেনারেলি লিকুইড থাকে, কারণ যেহেতু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মেল্টিং পয়েন্ট যেহেতু কম, তো সেই কারণের জন্য কোল্ড ব্লাডেড অ্যানিম্যালগুলোর যে প্লাজমা মেমব্রেন সেগুলোর টেম্পারেচার কম হলেও সেই প্লাজমা মেমব্রেন কিন্তু সবসময় লিকুইড ফর্মেই থাকবে। আবার যখন টেম্পারেচার যখন মাইনাসের দিকে চলে যাবে তখন কি হবে, তখন আনস্যাচুরেটেড, তখন এক্ষেত্রে এটা কিন্তু তখন এর কিন্তু ক্রিস্টালাইজ হয়ে যাওয়ার প্রবণতা থাকবে, অর্থাৎ এটা তখন ক্রিস্টালাইজ হয়ে যাবে। লিকুইড যেটা ছিল, ধরা যাক 5°C পর্যন্ত সে লিকুইড ছিল, এবার সে সলিডের দিকে টার্ন নেবে, কিন্তু যাতে সলিডের দিকে যাতে টার্ন যাতে না নিতে পারে, তো সেই জন্য তাদের ব্লাডে অ্যান্টি ফ্রিজিং প্রোটিন থাকে। তো লিকুইড থেকে তাকে আর সলিডে সে যেতে দেবে না। এই অ্যান্টি ফ্রিজিং প্রোটিনগুলো কোনো একটা মেকানিজমে, এখনও 100% ক্লিয়ার নয় যে কোন মেকানিজমে, তো এই অ্যান্টি ফ্রিজিং প্রোটিনগুলো প্লাজমা মেমব্রেনকে লিকুইডই রেখে দেবে। ঠিক আছে, সেই কারণের জন্য যেগুলো কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল তাদের প্লাজমা মেমব্রেনের ডিগ্রি অফ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেক অনেক বেশি থাকে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সিম্পলি এত কিছু মনে রাখতে হবে না, তুমি শুধু এটা মনে রাখবে, মুখস্থ রাখবে, কোল্ড ব্লাডেড অ্যানিম্যালের ক্ষেত্রে তাদের প্লাজমা মেমব্রেনে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মেল্টিং পয়েন্ট যেহেতু কম, সেই জন্য টেম্পারেচার কমলেও ফ্যাটি প্লাজমা মেমব্রেন কিন্তু লিকুইডই থাকে। সুতরাং লো টেম্পারেচারে কোনো অ্যানিম্যালকে সার্ভাইভ করতে গেলে তার প্লাজমা মেমব্রেনে ডিগ্রি অফ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বাড়িয়ে দিতে হবে, যেহেতু ফ্যাটি অ্যাসিডের মেল্টিং টেম্পারেচার কম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা প্রথম যে পয়েন্ট আমরা দেখলাম, আমরা যেটা পড়ছিলাম সেটা হলো ফ্যাটি অ্যাসিডের প্রপার্টি। তো প্রথম আমরা ফ্যাটি অ্যাসিড বলছি, ফ্যাটের প্রপার্টি ট্রাইএসিল গ্লিসারল। তো প্রথম আমরা যে পয়েন্ট দেখলাম তো সেটাই হলো মেল্টিং পয়েন্ট। এবার সেকেন্ড আমরা যেটা দেখব তো সেটাই হলো র্যান্সিডিটি। র্যান্সিডিটি মানে কি, দেখবে যে অনেক সময় মুদিখানার দোকানে গেলে আমরা দেখি যে তেল চিটচিটে একটা গন্ধ আমরা পাই, তো একেই বলা হয় র্যান্সিডিটি। ওকে, তাহলে দেখো, অথবা আমাদের জামার কলার অথবা কোনো কিছু জায়গাতে যেখানে একটা গন্ধযুক্ত যেখানে আমরা ফ্যাটকে আমরা দেখতে পাই, তো তাকেই বলা হয় র্যান্সিডিটি। নিয়ারলি অল ন্যাচারাল ফ্যাটস আর অক্সিডাইজড হুইন এক্সপোজ টু এয়ার, লাইট অ্যান্ড দ্য ময়েশ্চার। তাহলে যত ন্যাচারাল ফ্যাট আছে তারা অক্সিডাইজড হয়ে যায়, কারণ কি বাতাসে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে তারা জারিত হয়, এবং তার সঙ্গে সঙ্গে আলো লাগে এবং ময়েশ্চার লাগে, জলীয় বাষ্প, এবং তার ফলে তারা অক্সিডাইজড হয়ে যায়, এবং দে ডেভেলপ অ্যান আনপ্লেজেন্ট ওডর, এবং তার ফলে একটা অস্বস্তিকর গন্ধ তারা তৈরি করে, এবং টেস্টও তখন তার চেঞ্জ হয়ে যায়। তার মানে সেই তেল আমরা খেলে আমরা বুঝতে পারি যে সেই তেল ভালো না খারাপ। তাহলে তেলের যখন এই র্যান্সিডিটি যখন তৈরি হয়ে যায় তখন আমরা একটা আনপ্লেজেন্ট টেস্টও আমরা পাই। দিস হ্যাপেন্স ডিউ টু ফরমেশন অফ অবনোক্সিয়াস অ্যালডিহাইড, দ্যাট ইজ পারক্সাইড। তাহলে এই ঘটনাটা কেন ঘটবে, কারণ এক্ষেত্রে একটা অবনোক্সিয়াস স্মেল মানে কি, অবনোক্সিয়াস মানে দুর্গন্ধযুক্ত একটা অ্যালডিহাইড তৈরি হয় প্রকৃতপক্ষে অ্যাট দ্য ডাবল বন্ড অফ দ্য আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের যে ডাবল বন্ড থাকে তো সেখানে পারক্সাইড টাইপের অ্যালডিহাইড এক্ষেত্রে তৈরি হয়, এবং এই ফলেই র্যান্সিডিটি হয়। র্যান্সিডিটি মে অলসো বি কজড ডিউ টু ব্রেকিং অফ দ্য এস্টার বন্ড বাই মাইক্রোবস, অথবা ফ্যাটকে যদি কোনোভাবে তেলেতে যদি কোনো জীবাণু যদি আক্রমণ করে তাহলে তাদের এস্টার বন্ড ভেঙে যায়, এবং তার ফলেও কিন্তু, এবার শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, দেখো, ঠিক আছে ঠিক আছে, আমি কেটে একটু জয়েন করলাম। আচ্ছা, এবার দেখো তাহলে র্যান্সিডিটি যেটা বলছিলাম, যে যখন ফ্যাটকে যখন আমরা এক্সপোজ করব কি সেই এয়ারে, লাইট এবং ময়েশ্চারে, মানে বাতাস এবং তার সঙ্গে সঙ্গে আলো বিশেষত, তখন সেটা অক্সিডাইজড হয়ে যায়, এবং অক্সিডাইজড হয়ে যাওয়ার ফলে তার ফলে একটা আনপ্লেজেন্ট ওডর তৈরি হয়, গন্ধ তৈরি হবে, স্বাদ তার চেঞ্জ হয়ে যাবে। তো এই ঘটনাকেই বলা হয় র্যান্সিডিটি। এছাড়া অনেক সময় আনস্যাচুরেটেড যে বন্ড আছে, ডাবল বন্ড আছে বা এস্টার বন্ডও অনেক সময় এক্ষেত্রে মাইক্রোবস ভেঙে দিতে পারে। ঠিক আছে, সুতরাং যখন র্যান্সিডিটি পড়বে তুমি শুধুমাত্র এটুকুই মাথায় রাখবে যে এয়ারের সংস্পর্শে এসে যখন ফ্যাটের বা ট্রাইএসিল গ্লিসারল যখন জারিত হয়ে যায় তখন একটা আনপ্লেজেন্ট ওডর তৈরি হয়, তো এই ঘটনাকেই বলে র্যান্সিডিটি।
সব কিছু ডিটেলসে পড়তে হবে না, একবার পড়ে রাখলে তারপরে যে অংশগুলো আমি হাইলাইট করে দিয়েছি যখন রিভিশন দেবে দ্রুত তখন এই অংশগুলোই পড়বে। এইভাবে নোটসগুলো পড়ার চেষ্টা করবে। তাহলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে অনেকটা বড় নোটস, কিন্তু দেখবে হাইলাইটেড পোর্শনগুলো তোমরা যদি পড়ো তাহলে কিন্তু খুব দ্রুত কভার করতে পারবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো স্যাপনিফিকেশন। স্যাপনিফিকেশন মানে কি, সাবান তৈরি হয় কিভাবে দেখো। স্যাপনিফিকেশন ইজ হাইড্রোলাইসিস অফ এ ফ্যাট বাই অ্যালকালি। তাহলে ফ্যাটকে যখন কোনো আমরা অ্যালকালি দেব, অর্থাৎ ক্ষার যখন দেব, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি, তো ফ্যাটকে যখন আমরা কোনো ক্ষার দেব তখন কি হবে, তখন ফ্যাট তখন ভেঙে যাবে। কিভাবে হবে দেখো, স্যাপনিফিকেশন আর কিছুই নয়, হাইড্রোলাইসিস অফ এ ফ্যাট বাই অ্যালকালি, অর্থাৎ অ্যালকালি দিয়ে কোনো ফ্যাটকে ভেঙে দেওয়া। তো এই ঘটনাকেই বলে স্যাপনিফিকেশন। তো এই জায়গাতে দেখো ফ্যাট আছে, ফ্যাট মানে কি গ্লিসারল আছে এবং তার সঙ্গে সঙ্গে ফ্যাটি অ্যাসিড আছে। তো এক্ষেত্রে যেহেতু তিনটে ফ্যাটি অ্যাসিড আছে, আমরা তিনটে সোডিয়াম হাইড্রক্সাইড দিয়েছি, 3 অণু সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে দেখো এই যে গ্লিসারল আছে, গ্লিসারল সেপারেটেড হয়ে গেছে, CH2OH CH2OH এবং CH2OH, সুতরাং গ্লিসারল সেপারেটেড হয়ে গেছে। আর এই যে ফ্যাটি অ্যাসিড আছে, অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে, সেটা সল্ট তৈরি করবে, লবণ তৈরি করবে। তাহলে দেখো 3 অণু RCOONA মানে সোডিয়াম, এক্ষেত্রে সোপ তৈরি হচ্ছে। তো এই যে লবণ যেটা তৈরি হচ্ছে, অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ার ফলে যে লবণ তৈরি হয়, তো তাকেই আমরা বলবো সোপ বা সাবান। ওকে, তো এক্ষেত্রে দেখো এই যে সাবান যেটা আছে, তো এই সাবানের বিভিন্ন রকমের পিএইচ আবার বিভিন্ন রকম হয়। আমাদের নর্মাল যে স্কিনের যে পিএইচ সেটা প্রধানত 7 এর কাছাকাছি জেনারেলি সেই পিএইচ হয়। তো সেই পিএইচ এর কাছাকাছি কোনো সোপকে তৈরি করতে গেলে সেই সোপের কিন্তু দাম অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে। তো জেনারেলি এক্ষেত্রে বেশিরভাগ সাবানে প্রধানত পিএইচ অনেক কম হয়, সেটা অ্যাসিডিক হয় জেনারেলি এক্ষেত্রে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখো যখনই আমরা বেশি পরিমাণে NaOH যখনই দিতে যাব তখনই কি হবে, তখন খরচ অনেক বেশি পড়ে যাবে, ঠিক আছে। তো সেই কারণের জন্য কম খরচে আমাকে কাজ চালাতে হয়। সেই জন্য যে সমস্ত সাবানগুলো এক্ষেত্রে এই যে সোপ যেটা তৈরি হচ্ছে, তো সাবান যেটা তৈরি হচ্ছে, যে সমস্ত সাবানগুলো তুলনামূলকভাবে পিএইচ যাদের ভ্যারি করে স্কিনের থেকে, মানে স্কিন থেকে হয়তো হিউজ পিএইচ এর তার চেঞ্জ হচ্ছে, তো সেই সমস্ত সাবানগুলো জেনারেলি দাম কম। আমি জাস্ট একটা স্কিনের ডক্টরের থেকে এটা শুনেছি বলে তোমাদেরকে বললাম, ঠিক আছে। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম, এই যে ফ্যাটি অ্যাসিড যে সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে রিয়াকশান করছে এবং রিয়াকশান করে যেটা তৈরি করছে সেটাই হলো অ্যালকালি সল্ট। তাহলে এই যে সল্ট যেটা তৈরি হচ্ছে, তো একেই আমরা বলবো সোপ। কিন্তু ঘটনা হচ্ছে স্যাপনিফিকেশন নাম্বার তাহলে কাকে বলে, নাম্বার অফ মিলিগ্রাম অফ পটাশিয়াম হাইড্রক্সাইড অর সোডিয়াম হাইড্রক্সাইড যাই হোক না কেন, রিকোয়ার্ড টু স্যাপনিফাই 1 গ্রাম অফ এ ফ্যাট। তাহলে 1 গ্রাম ফ্যাটকে স্যাপনিফাই করতে মানে ফ্যাটি অ্যাসিড থেকে সল্ট তৈরি করতে যত মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রক্সাইড লাগে, তো তাকেই বলা হয় স্যাপনিফিকেশন নাম্বার। তুমি 1 গ্রাম ফ্যাট নিলে সেই 1 গ্রাম ফ্যাটকে টোটাল 1 গ্রাম ফ্যাটকে ইউটিলাইজ করবো সাবান তৈরি করতে, কিন্তু সেক্ষেত্রে গ্লিসারল পাবো, কিন্তু সাবান তৈরি করতে ইউটিলাইজ করবো। তো তার জন্য যত মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রক্সাইড বা সোডিয়াম হাইড্রক্সাইড লাগবে, তো তাকেই আমরা বলবো স্যাপনিফিকেশন নাম্বার। এবং যখন কোনো ফ্যাটকে যখন আমরা এই ক্ষার দিয়ে যখন ট্রিটমেন্ট করব, তার ফলে যেটা তৈরি হবে সেটা হলো গ্লিসারল এবং অ্যালকালি সল্ট অফ দ্য ফ্যাটি অ্যাসিড। এবং ফ্যাটি অ্যাসিডের এই যে অ্যালকালি সল্ট মানে ক্ষারীয় যে লবণ, ফ্যাটি অ্যাসিডের ক্ষারীয় লবণকেই প্রধানত আমরা সাবান বা সোপ বলবো। তো এই জায়গাতে দেখো স্যাপনিফিকেশন নাম্বার যদি বাড়ে, এবার যেটা ইম্পর্টেন্ট দেখো, যদি কোনো ফ্যাটের ক্ষেত্রে বিভিন্ন রকম ফ্যাটের ক্ষেত্রে স্যাপনিফিকেশন নাম্বার বিভিন্ন রকম, যদি কোনো ফ্যাটের ক্ষেত্রে স্যাপনিফিকেশন নাম্বার বাড়ে, স্যাপনিফিকেশন নাম্বার প্রধানত কোনো ফ্যাটের মলিকুলার ওয়েটকে ক্যালকুলেট করতে ইউজ করা হয়। যদি কোনো ফ্যাটের ক্ষেত্রে স্যাপনিফিকেশন নাম্বারের পরিমাণ বাড়ে, মানে 1 গ্রাম ফ্যাটকে ক্ষার দিয়ে পুরোপুরি সাবান তৈরি করতে যদি বেশি পরিমাণে পটাশিয়াম হাইড্রক্সাইড যদি লাগে, তার মানে স্যাপনিফিকেশন নাম্বার যদি বাড়ে, তখন ওই ফ্যাটের মলিকুলার ওয়েট তখন কিন্তু কমবে, মানে মলিকুলার ওয়েট অফ দ্য ফ্যাটি অ্যাসিড তখন তার কম হবে। স্যাপনিফিকেশন নাম্বার প্রধানত তার ফর্মুলা কি, স্যাপনিফিকেশন নাম্বার সমান 3 ইন্টু 56। 56 হচ্ছে মলিকুলার ওয়েট অফ দ্য KOH, জেনারেলি KOH দিয়ে তাকে করা হয়, কিন্তু এক্ষেত্রে বোঝার সুবিধার জন্য আমি রিয়াকশানটা NaOH দিয়ে করেছি। জেনারেলি KOH দিয়ে স্যাপনিফিকেশন নাম্বারকে ক্যালকুলেট করা হয়। তাহলে 3 ইন্টু 56 বাই মলিকুলার ওয়েট অফ ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ যে ফ্যাটি অ্যাসিড আছে তার মলিকুলার ওয়েট ক্যালকুলেট করতে গেলে
আমাদেরকে এই ফর্মুলা ইউজ করতে হবে। ধরে রাখো 3 অণু KOH, মানে 3 অণু KOH যার মলিকুলার ওয়েট 56, ঠিক আছে? তো এই 3 অণু KOH এর মলিকুলার ওয়েট হচ্ছে 56, এটাকেই ধরা হয়েছে, এটাই ফর্মুলা, তুমি মুখস্থ করে ফেলবে 3 × 56। ধরে রাখো তোমাকে দিয়ে দিল যে স্যাপনিফিকেশন নাম্বার অফ এ ফ্যাট, ধরে রাখো তোমাকে দিয়ে দিল 2 বা 5 দিয়ে দিল, এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে বললো যে এই ফ্যাটি অ্যাসিডের মলিকুলার ওয়েট কত। সুতরাং এই ডেটা দিয়ে দেবে, তোমাকে একটা বের করতে হবে। এক্ষেত্রে দুটো আননোন ডেটা দেওয়া আছে, তাহলে যে কোনো একটা ডেটা তোমাকে বার করতে দিতে পারে। অথবা যদি বলে যে মলিকুলার ওয়েট অফ এ ফ্যাটি অ্যাসিড, এক্ষেত্রে একটা স্পেসিফিক ডেটা দিয়ে দিল, সেখান থেকে স্যাপনিফিকেশন নাম্বার বের করতে হবে, তাহলে ওপরে কিন্তু 3 × 56 বাই ওই মলিকুলার ওয়েটের সংখ্যাটা তোমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে 3 অণু KOH এর মলিকুলার ওয়েট ধরা হয়েছে রিকোয়ার্ড টু স্যাপনিফাই কমপ্লিটলি 3 ফ্যাটি অ্যাসিড অফ ইচ ফ্যাট মলিকুল। সুতরাং এরকম তোমাকে প্রবলেম দিতে পারে, ঠিক আছে? স্যাপনিফিকেশন নাম্বার ক্যালকুলেট করতে গেলে এই ফর্মুলা তোমাকে ইউটিলাইজ করতে হবে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? যদি খুব শক্ত প্রশ্ন দেয় তাহলে এরকম প্রশ্ন দিতে পারে, ঠিক আছে? জন্য প্রস্তুত থাকতে হবে। যেহেতু লিপিড আমাদের সিলেবাসে আছে, তো লিপিডের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রপার্টি স্যাপনিফিকেশন নাম্বার। তাহলে স্যাপনিফিকেশন নাম্বার আমরা কি করে ক্যালকুলেট করব? তো সেটাই হলো এই ফর্মুলার সাহায্যে ক্যালকুলেট করব। এক্ষেত্রে এটা দিয়ে দেবে মলিকুলার ওয়েট, তখন এক্ষেত্রে দিয়ে দেবে। সুতরাং স্যাপনিফিকেশন নাম্বার আমরা এইভাবে ক্যালকুলেট করব। এবং দেখা গেছে বাটারের ক্ষেত্রে স্যাপনিফিকেশন নাম্বার 175 থেকে 180 মিলিগ্রাম, তার মানে 175 থেকে 180 মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগবে 1 গ্রাম ফ্যাটকে স্যাপনিফাই করতে। কটন সিড অয়েলের যে স্যাপনিফিকেশন নাম্বার 190 থেকে 198 মিলিগ্রাম। এটা জাস্ট এক্সাম্পল। ক্লিয়ার? স্যাপনিফিকেশন নাম্বার বোঝা গেল। দেখো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আয়োডিন নাম্বার। অ্যামাউন্ট ইন গ্রামস অফ আয়োডিন অ্যাবজর্বড বাই 100 গ্রাম অফ ফ্যাট, মানে 100 গ্রাম ফ্যাট যত গ্রাম, আগে আমরা কি দেখেছিলাম? আগে আমরা দেখেছিলাম মিলিগ্রাম, তো এখন আমরা কি দেখব? গ্রামে, ঠিক আছে? তাহলে 100 গ্রাম ফ্যাট যত গ্রাম আয়োডিনকে অ্যাবসর্ব করবে, তো তাকেই আমরা বলবো আয়োডিন নাম্বার। ইট ইজ দ্য মেজার অফ ডিগ্রি অফ আনস্যাচুরেশন অফ এ ফ্যাট। তাহলে এটা প্রধানত কোনো ফ্যাট, দেখো আমি কি বলেছিলাম যে ফ্যাটের মধ্যে যদি আনস্যাচুরেশনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেটা ভালো হবে। তাহলে আনস্যাচুরেশন কতটা আছে, তো সেই অনুযায়ী ফ্যাটের আমরা কোয়ালিটিকে আমরা নির্ণয় করতে পারি। তো সেটা করার জন্য আয়োডিন নাম্বার জানতে হবে আমাদেরকে। যদি আয়োডিন নাম্বার যদি বেশি হয়, জানবে গ্রেটার নাম্বার অফ দ্য ডাবল বন্ড ইন দ্য ফ্যাটি অ্যাসিড। আয়োডিন নাম্বার যদি বেশি হয়, তাহলে ওই ফ্যাটি অ্যাসিডে ডাবল বন্ডের পরিমাণ বেশি থাকে। এ ফ্যাট উইথ অনলি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হ্যাভ দ্য আয়োডিন নাম্বার 0, ঠিক আছে? তার মানে শুধুমাত্র যে সমস্ত ফ্যাটগুলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, তার মানে যার মধ্যে কোনো রকম ডাবল বন্ড নেই, তাদের কিন্তু আয়োডিন নাম্বার 0 হয়। আর কোকোনাট যে অয়েল আছে, এক্ষেত্রে আয়োডিন নাম্বার এইটা, বাটারের ক্ষেত্রে এটা, লাডের ক্ষেত্রে এটা। সুতরাং আমাকে বলো যে কোকোনাট অয়েল এবং বাটার তোমাকে দিয়ে দিল এই দুটোর আয়োডিন নাম্বার এরকম। সুতরাং এক্ষেত্রে কোন ফ্যাটে ডিগ্রি অফ আনস্যাচুরেশন বেশি বলতে পারবে? কোকোনাট অয়েলে বেশি না বাটারে বেশি? অবশ্যই বাটারে বেশি, কারণ না, আয়োডিন নাম্বার বাড়লে ডাবল বন্ডের পরিমাণ বাড়বে। তার মানে এক্ষেত্রে আয়োডিন নাম্বার তো বাটারের ক্ষেত্রে বেশি আছে, তাহলে এক্ষেত্রে ডাবল বন্ডের পরিমাণ বেশি, তার মানে এর মধ্যে আনস্যাচুরেশনের পরিমাণ বেশি। ফ্যাটি অ্যাসিড, দেখো গ্লিসারলের মধ্যে যে 3টে ফ্যাটি অ্যাসিড থাকে, তার মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি, ঠিক আছে? সুতরাং যেহেতু আয়োডিন নাম্বার বেশি, তো সেই কারণের জন্য বাটারের মধ্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলকভাবে এদের ক্ষেত্রে আনস্যাচুরেশনের পরিমাণ তুলনামূলকভাবে বেশি, ঠিক আছে? কি বললাম বোঝাতে পেরেছি? আয়োডিন নাম্বার ক্লিয়ার? পরের অংশে যাই। সিড নাম্বার, নাম্বার অফ মিলিগ্রাম অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড রিকোয়ার্ড টু নিউট্রালাইজ দ্য ফ্রি ফ্যাটি অ্যাসিড অফ 1 গ্রাম অফ ফ্যাট। তাহলে 1 গ্রাম ফ্যাট থেকে ফ্রি ফ্যাটি অ্যাসিডকে প্রধানত নিউট্রালাইজ করতে, এক্ষেত্রে দেখো নাম্বার অফ মিলিগ্রাম অফ KOH, মানে KOH এর মিলিগ্রামকে, সেই পরিমাণ KOH, সেই মিলিগ্রাম পরিমাণ KOH যেটা নিউট্রালাইজ দ্য ফ্রি ফ্যাটি অ্যাসিড অফ 1 গ্রাম অফ ফ্যাট। মানে কি, ফ্যাট থেকে, ফ্যাটের মধ্যে হয়তো কোনো কিছু ঘটনা ঘটেছে এবং তার ফলে ফ্যাটি অ্যাসিড ফ্রি হয়ে গেছে,
তো সেই ফ্রি ফ্যাটি অ্যাসিডকে গ্লিসারল এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসিডে মানে সল্টে পরিণত করতে, অর্থাৎ ফ্রি ফ্যাটি অ্যাসিড। এই জায়গাতে দেখো ফ্রি ফ্যাটি অ্যাসিডকে নিউট্রালাইজ করতে যে পরিমাণ KOH লাগে তো তাকেই আমরা বলবো অ্যাসিড নাম্বার। তাহলে অ্যাসিড নাম্বার আমরা কখন আমরা নির্ণয় করতে পারবো? ফ্রি ফ্যাটি অ্যাসিড তখনই রিলিজ ফ্রম দ্য ফ্যাট ডিউ টু হাইড্রোলাইসিস বাই লাইপেজ। লাইপেজ যদি ট্রিটমেন্ট করা হয় তবেই কিন্তু ফ্রি ফ্যাটি অ্যাসিড নির্গত হবে, এবং সেই ফ্রি ফ্যাটি অ্যাসিডকে নিউট্রালাইজ করতে মানে অ্যাসিডে তাকে পুরোপুরিভাবে অ্যাসিড থেকে সল্ট করে দিতে যে পরিমাণ KOH লাগবে তো তাকেই বলবো অ্যাসিড নাম্বার। যদি অ্যাসিড নাম্বার যদি বেশি হয় তাহলে জানবে যে র্যানসিডিটি বেশি হবে। সুতরাং অ্যাসিড নাম্বারের উপর র্যানসিডিটি ডিপেন্ড করে, এবং কিভাবে হবে অত ক্রিটিক্যাল আমাকে যেতে হবে না, শুধু এটা মুখস্থ করবে অ্যাসিড নাম্বার যদি বেশি হয় র্যানসিডিটি বেশি হবে। যত বেশি অ্যাসিড নাম্বার হবে তত কিন্তু র্যানসিডিটি কিন্তু বেশি হবে, ঠিক আছে। এবং বাটার ফ্যাট শো ওয়াইড ভেরিয়েশন লাইক 0.5 থেকে 35 মিলিগ্রাম, ঠিক আছে। তাহলে বাটার ফ্যাট অর্থাৎ বাটার কখনো খারাপ হতে পারে, ভালো হতে পারে, সুতরাং এর মধ্যে বিভিন্ন ওয়াইড রেঞ্জে এই অ্যাসিড নাম্বারের ভ্যারিয়েশন হয়। তো এই জায়গাগুলোই কোন অংশগুলো তোমাকে মাথায় রাখতে হবে? প্রথমেই তোমাকে জানতে হবে যে র্যানসিডিটি। আচ্ছা, প্রপার্টিজ অফ দ্য ফ্যাট আমরা যখন দেখব তখন কোল্ড ব্লাডেড এনিম্যালের ক্ষেত্রে তাদের প্লাজমা মেমব্রেনে কোন টাইপের ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে? আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই জায়গাটা মাথায় রাখতে হবে। র্যানসিডিটি কাকে বলে? ফ্যাট যখন অক্সিডাইজ হয় এবং তার ফলে একটা অবনক্সিয়াস স্মেল তৈরি হয় তো একেই আমরা বলবো র্যানসিডিটি। স্যাপনিফিকেশন নাম্বার প্রধানত আমরা কিভাবে ক্যালকুলেট করব এই জায়গাটা একটু মাথায় রাখবে। স্যাপনিফিকেশন নাম্বার আমরা কি করে ক্যালকুলেট করব। তারপরে আয়োডিন নাম্বার যদি বেশি হয় তাহলে ডাবল বন্ডের পরিমাণ বেশি হবে। ডিগ্রি অফ আনস্যাচুরেশন বোঝার জন্য আয়োডিন নাম্বার ব্যবহার করা হয়, আর র্যানসিডিটি বোঝার জন্য যেটা ব্যবহার করব সেটা হলো অ্যাসিড নাম্বার, ঠিক আছে। তাহলে সবগুলোই কিন্তু বেশি হলে সেই সমস্ত প্রপার্টিসগুলো জেনারেলি বেশি হয়, ঠিক আছে। কেবলমাত্র স্যাপনিফিকেশন নাম্বার যদি বেশি হয় তাহলে মলিকুলার ওয়েট অফ দ্য ফ্যাটি অ্যাসিড এক্ষেত্রে কম হয়। সুতরাং এই জায়গাগুলো একটু তোমরা ফোকাস করবে, যেগুলো আমি বললাম এই বিশেষত এই আয়োডিন নাম্বার এবং অ্যাসিড নাম্বারটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবং স্যাপনিফিকেশন নাম্বারে খুব যদি ক্রিটিক্যাল প্রশ্ন দেয় তবেই তোমাকে ওখান থেকে প্রবলেম দিতে পারে, ঠিক আছে। এটুকু বোঝাতে পারলাম। দেখো, তুমি যখন পড়বে যে কোনো টপিক যখন পড়বে একদম 100% পড়ে ফেলবে, যে যতটুকু প্রবাবেল কোয়েশ্চেন্স হওয়ার কথা পড়ে ফেলবে। এবং MCQ টাইপের প্রশ্ন হচ্ছে এরকমই হয়, তুমি যদি একবার যদি পড়ে থাকো তখন আর অচেনা মনে হবে না, ঠিক আছে। যখন অ্যাসিড নাম্বার থেকে প্রশ্ন দেওয়া হবে তুমি যদি না পড়ে থাকো তুমি ভাববো যে আমি তো কোনোদিনই পড়িনি, কি করে আমি করব, ঠিক আছে। ওটা দেখলেই তখন তোমার ইরিটেটিং লাগবে, অ্যাভয়েড করে ফেলবে। তো সেই কারণের জন্য এটুকু মাথায় রাখবে যে অন্তত একবার পড়ে রাখতে হবে, ঠিক আছে। কারণ এই প্রপার্টিগুলো ফ্যাটে গুরুত্বপূর্ণ, উইদাউট এগুলো ছাড়া কিন্তু ফ্যাট পড়া কমপ্লিট হবে না। এতক্ষণ পর্যন্ত আমরা এনিম্যাল ফ্যাট দেখলাম, প্ল্যান্ট ফ্যাট দেখলাম, এবার আমরা যেটা দেখবো সেটা হলো মোম। তো মোম মানে কি? মোম মানে তার মধ্যে লং চেন, সবই লং চেন থাকবে, লং চেন ফ্যাটি অ্যাসিড এবং লং চেন অ্যালকোহল। তো প্রথমে আমরা যেটা দেখলাম ট্রাইঅ্যাসাইল গ্লিসারলের ক্ষেত্রে অ্যালকোহল কিন্তু শর্ট চেন ছিল, 3টে কার্বন ছিল। তো ওয়াক্সের ক্ষেত্রে লং চেন ফ্যাটি অ্যাসিড এবং লং চেন অ্যালকোহল থাকবে, ফর্মড বাই এস্টারিফিকেশন অফ দ্য লং চেন ফ্যাটি অ্যাসিড অ্যান্ড দ্য লং চেন অ্যালকোহল। এবং চেন লেন্থ অফ দ্য বোথ ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল অন্তত 12 থেকে 34টা কার্বন থাকতে পারে, ঠিক আছে। শুধুমাত্র ওয়াক্স কাকে বলে এটুকু মাথায় রাখবে, লং চেন ফ্যাটি অ্যাসিড এবং লং চেন অ্যালকোহল দিয়েই এই মোম তৈরি হয়। যেমন এক্সাম্পল আমরা নিচ্ছি, যেমন পামিটিক অ্যাসিড। দেখো পামিটিক অ্যাসিড কত কার্বন সংখ্যা কত, 15। ট্রাইঅ্যাসাইল গ্লিসারলের ক্ষেত্রে যেখানে, আচ্ছা, মাইরিসিল অ্যালকোহলের ক্ষেত্রে কার্বন সংখ্যা কত, 30, ঠিক আছে। সুতরাং মাইরিসিল অ্যালকোহল যেখানে গ্লিসারলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মাত্র 3টে কার্বন, কিন্তু এক্ষেত্রে কার্বন কিন্তু অনেক বড়, মানে লং চেন এক্ষেত্রে অ্যালকোহল এবং লং চেন পামিটিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে দেখো অ্যালকোহল এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসিড সবই এন দিয়ে করে দিয়েছে, আর আমাকে সংখ্যা লিখতে পারছে না কারণ এত বড়। সুতরাং অ্যালকোহল এবং অ্যাসিড দুটো চেনই যদি বড় হয় তো তখনই তাকে আমরা বলবো ওয়াক্স। এরকমই ওয়াক্সের একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল হলো ব্লাবার অফ দ্য স্পার্ম হোয়েল, ঠিক আছে। স্পার্ম হোয়েল মানে এই যে এটা হলো এক রকমের তিমি মাছ, সেই তিমি মাছের যে ব্লাবার আছে মানে তার চামড়ার নিচে যে চর্বি থাকে, সেই চর্বি প্রধানত সেই জায়গাতে যেটা থাকে সেটা হলো সেটাইল পামিটেড। তাহলে সেটাইল পামিটেড ফাউন্ড ইন ব্লাবার অফ দ্য স্পার্ম হোয়েল, এটা এক টাইপের মোম, ঠিক আছে। এই সেটাইল পামিটেড যেটা দিয়ে তৈরি হয় সেটা হলো হেক্সাডেকানল।
হেক্সাডেকানল হলো অ্যালকোহল, হেক্সা মানে কি 16টা কার্বন এক্ষেত্রে থাকবে, অর্থাৎ এক্ষেত্রে একটা কার্বন প্লাস 14, 14 আর 15 আর একটা কার্বন 16, ঠিক আছে। এবং হেক্সাডেকানোইক অ্যাসিড মানে পামিটিক অ্যাসিড, তাহলে 14, 15 আর একটা কার্বন আছে অ্যাসিডে, অ্যাসিডটাকে ব্লু এবং অ্যালকোহলকে কালো করেছে, সুতরাং সেটাইল পামিটেড প্রধানত স্পার্ম হোয়েলের ব্লাবারে পাওয়া যায়। ওয়াক্সেস আর ইজিলি মেল্টেড সলিড অ্যান্ড ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন নেচার ফাউন্ড ইন বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। তো ওয়াক্স প্রধানত তরল থেকে খুব সহজেই, দেখো একটা মোমকে তুমি যখনই গলাবে সে সঙ্গে সঙ্গে গলতে গলতে সে জমাট বেঁধে যাবে, তাহলে সেই জন্য বলছে যে মোম ইজিলি মেল্টেড সলিড, খুব সহজেই সে কিন্তু সলিডে পরিণত হয়ে যাবে, এবং প্রধানত প্ল্যান্টস এবং অ্যানিমালসে এই মোম পাওয়া যায়। দে আর নট ইজিলি হাইড্রোলাইজড অ্যাট দ্য ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, এই মোমকে কিন্তু সহজে আমরা ভাঙতে পারি না, যেমন ট্রাইঅ্যাসাইল গ্লিসারলকে লাইপেজ দিলে সহজেই ভেঙে যায়, তো এই মোম কিন্তু সহজে ভাঙে না, দেয়ার ফর ইউজড অ্যাজ দ্য প্রোটেক্টিভ কোটিং, এবং সেই জন্য বিভিন্ন প্রোটেক্টিভ কোটিং করতে আমরা মোমকে ব্যবহার করি। যে কোনো কিছু প্রোটেক্টিভ কোটিং মানে কি, ধরা যাক কোনো টিস্যু, ধরা যাক কোনো ক্যান্সারের ক্ষেত্রে এরকম হয় যে কোনো বায়োপসির জন্য কোনো মেটেরিয়ালসকে আমরা নিলাম, তো সেটাকে তখন মোমের মধ্যে সেটাকে রাখা হয়, ঠিক আছে, কারণ কি এটাই প্রোটেক্ট করবে ওই টিস্যুকে। সুতরাং কোনো টিস্যুকে প্রোটেকশনের জন্য প্রধানত এটা ব্যবহার করা হয়, কারণ সহজে কিন্তু এই মোম ভেঙে যায় না, সেই জন্য যে কোনো টিস্যু তখন প্রোটেক্টেড থাকে। সিম্পলি ওয়াক্স আমরা কাকে বলবো, লং চেন ফ্যাটি অ্যাসিড এবং লং চেন অ্যালকোহলের যে এস্টার। তাহলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দেখো, যে সমস্ত ফ্যাটি অ্যাসিডে কোনো ডাবল বন্ড নেই, এবং জেনারেল ফর্মুলা হচ্ছে কি CH3CH2 হোল N COOH, এন কিন্তু ইভেন নাম্বার হবে। তার মানে ইভেন নাম্বার মানে কি, যে সমস্ত নাম্বারকে আমরা 2 দিয়ে ভাগ করলে মিলে যায় তো সেগুলোই হলো ইভেন নাম্বার, তাহলে এন কিন্তু সবসময় এক্ষেত্রে ইভেন নাম্বার হয়। এক্সাম্পল হলো পামিটিক অ্যাসিড, তাহলে দেখো এক্ষেত্রে পামিটিক অ্যাসিডে কতগুলো কার্বন আছে, 3 + 14, 17 আর 1 18, ঠিক আছে। আবার দেখো স্টিয়ারিক অ্যাসিড 3 + 16 মানে হচ্ছে 19 + 1টা 20, ঠিক আছে। তাহলে এন সব সময়, আবার দেখো এন এক্ষেত্রে কি হচ্ছে 14 এবং এন হচ্ছে 16, এন সবসময় ইভেন নাম্বার। তাহলে পামিটিক অ্যাসিড কতগুলো কার্বন দিয়ে তৈরি, 15 আর 1 16টা কার্বন দিয়ে তৈরি। আবার স্টিয়ারিক অ্যাসিড কতগুলো কার্বন দিয়ে তৈরি, দেখো 16 আর 1 17 18টা কার্বন দিয়ে তৈরি, ঠিক আছে। তাহলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এখানটা পড়তে হবে না, আমি যেটা লিখে দিয়েছি এটা পড়বে, কোনো ডাবল বন্ড থাকে না এবং জেনারেল ফর্মুলা এটা, এবং এন হলো ইভেন নাম্বার। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা কাকে বলবো, যখন কোনো ফ্যাটি অ্যাসিডে এক বা একাধিক ডাবল বন্ড থাকবে তখনই তাকে আমরা বলবো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যেমন লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, ওলিক অ্যাসিড। ওলিক অ্যাসিডে একটি ডাবল বন্ড থাকে, দেখো একটি ডাবল বন্ড থাকে, কার্বনের নাম্বার এরকম করা হয়, কার্বন 1, এটা 7 মানে এটা হচ্ছে 1 7 নাম্বার, এটা হলো 8 নাম্বার, তাহলে 8 আর 9 এর মাঝখানে আমরা ডাবল বন্ড দেখতে পাচ্ছি। সুতরাং যেহেতু একটি ডাবল বন্ড আমরা দেখতে পাই, তো সেই কারণের জন্য এটা কিন্তু মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ওলিক অ্যাসিড ইজ এ মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আবার দেখো লিনোলিক অ্যাসিড কি হচ্ছে, লিনোলিক অ্যাসিডে আমরা দুটো ডাবল বন্ড আমরা প্রধানত, আচ্ছা লিনোলিক অ্যাসিডেও আমরা দুটো ডাবল বন্ড দেখতে পাই, ঠিক আছে। আবার লিনোলেনিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, এগুলো 2 এর বেশি ডাবল বন্ড দেখতে পাই, এক্ষেত্রে ক্লিয়ারলি লেখা নেই, এই জায়গাতে হয়তো ডাবল বন্ড আছে। সুতরাং লিনোলিক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড এরা কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে যখন এক বা একাধিক যদি ডাবল বন্ড থাকে তো তখনই তাকে আমরা বলবো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যদি একটি ডাবল বন্ড থাকে তখন তাকে বলে মোনো আনস্যাচুরেটেড, আর যদি একাধিক ডাবল বন্ড থাকে তখন তাকে আমরা বলবো পলি আনস্যাচুরেটেড। তাহলে দেখো যদি একের বেশি যখন ডবল বন্ড থাকবে, যেমন লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলো সব পুফা বা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তোমাকে সিম্পলি প্রশ্ন দেবে যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এর মধ্যে কোনগুলো। 3টে ওয়ার্ল্ড ফেমাস পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হলো লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড এবং অ্যারাকিডোনিক অ্যাসিড। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডও বলা হয়, কারণ বাইরে থেকে এদেরকে সাপ্লাই দিতে হয়। সিম্পল লিপিড উইথ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রিমেইন সলিড অ্যাট দ্য রুম টেম্পারেচার, তো একেই প্রধানত ফ্যাট বলবো, ঠিক আছে। সেই সমস্ত সিম্পল লিপিড যেগুলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, রুম টেম্পারেচারে তারা সলিড থাকে, তো তাকেই আমরা ফ্যাট বলবো। আবার সিম্পল লিপিড যেগুলো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রিমেইনস লিকুইড অ্যাট দ্য রুম টেম্পারেচার, তো তাকেই আমরা অয়েল বলবো। এবার দেখো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড স্টোর ইন বডি, আমি কি বলেছিলাম স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ক্ষতি করবে, ক্লিয়ারলি বই থেকে লেখাটা দেখে নাও। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বডিতে জমা হবে এবং তার ফলে ওবেসিটি তৈরি করবে, আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড প্রধানত আমাদেরকে এনার্জি প্রোভাইড করবে।
অয়েলস, যে সমস্ত অয়েলসে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে তো সেগুলোকেই প্রধানত রেকমেন্ড করা হয়। কেন? ফর দ্য পার্সন হু সাফার ফ্রম হাই ব্লাড কোলেস্টেরল অ্যান্ড দ্য কার্ডিওভাস্কুলার ডিজিজ। তাহলে যারা প্রধানত কার্ডিওভাস্কুলার ডিজিজে যারা ভুগছে তাদের ক্ষেত্রে সেই অয়েলগুলোকে প্রেফার করা হবে যে ক্ষেত্রে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। তার সঙ্গে সঙ্গে দেখো এক্ষেত্রে ওয়াক্স সম্বন্ধেও কিছুটা লেখা আছে। ওয়ান মলিকুল অফ ফ্যাটি অ্যাসিড যখন মোনোহাইড্রক্সি লং চেন অ্যালকোহলের সঙ্গে যুক্ত হয় তখন তাকে বলে ওয়াক্স। ওয়াক্স প্রধানত ওয়াটার ইনসলেবল কোটিং তৈরি করবে, যেমন বি ওয়াক্স, অর্থাৎ মৌমাছির যে মোম আছে তো সেটাকে আমরা বলবো হেক্সাকোসিল পামিটেড, ঠিক আছে। স্পারমাসেটি ইন দ্য স্কাল অফ হুইল অ্যান্ড ডলফিন, তো হুইল এবং ডলফিনের যে স্কালেতে যেটা থাকে তো সেই যে ওয়াক্স আছে তো সেটাই হলো স্পারমাসেটি। আবার আমাদের যে কানেতে যে সেরুমেন থাকে, মানে কানের যে খোল যেটাকে বলে, ইয়ার ওয়াক্স অকার্স ইন দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানাল, ল্যানোলিন অর দ্য কোলেস্টেরল এস্টার, এগুলো সব হলো ওয়াক্স, এগুলো মোম, এগুলো মোমের ডিফারেন্ট টাইপের নাম। তাহলে মৌমাছির যে মোম তো তাকে আমরা বলবো হেক্সাকোসিল পামিটেড, ঠিক আছে। এবং হুইল আর ডলফিনের যে মোম তো তাকেই আমরা বলবো স্পারমাসেটি। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা গ্রুপ আমরা দেখলাম। তাহলে এই পর্যন্ত ব্যাপারটা ঠিক আছে? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে তো? ক্লিয়ার? এইবারে এবারেও কিন্তু বোঝার আছে, ঠিক আছে। ফ্যাট, ফ্যাট যখন আমরা পড়ি কনফিউজড হয়ে যাই যতবার পড়বে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কনজুগেটেড অর্থাৎ কম্পাউন্ড লিপিড। তাহলে ফ্যাট কিন্তু প্রকৃতপক্ষে লিপিডের একটা পার্ট, অর্থাৎ ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, তো সেটাই ছিল ফ্যাট। এবার আমরা যেটা দেখবো সেটা হলো কম্পাউন্ড ফ্যাট। এরকমই একটি কম্পাউন্ড ফ্যাট হলো ফসফোলিপিড। কম্পাউন্ড ফ্যাটের প্রথম আমি এক্সাম্পল দিয়েছিলাম ফসফোলিপিড। ফসফোলিপিডের মধ্যে কি থাকবে? ফ্যাটি অ্যাসিড থাকবে এবং অ্যালকোহল থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে ফসফেট গ্রুপ থাকবে বা ফসফরাস থাকবে। এটুকু বোঝা গেল। অ্যাম্ফিপ্যাথিক মলিকুল, অ্যাম্ফিপ্যাথিক মানে কি? এর পোলার হেড থাকবে এবং নন পোলার টেল থাকবে। তাহলে ফসফোলিপিড যেটা সেটা কিন্তু অ্যাম্ফিপ্যাথিক, তার মানে এর পোলার হেড থাকবে এবং নন পোলার টেল থাকবে, এবং পোলার হেড কিন্তু হাইড্রোফিলিক হবে এবং নন পোলার যে টেল আছে সেটা হাইড্রোফোবিক হবে। কমপ্লেক্স অর কম্পাউন্ড লিপিড। এবং এই যে ফসফোলিপিড আছে এই ফসফোলিপিড তাহলে কি দিয়ে তৈরি হবে? লিপিড এবং তার সঙ্গে সঙ্গে ফসফরাস, ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল এবং ফসফরাস। দেখো এক্ষেত্রে কিন্তু আমি গ্লিসারল লিখিনি। যদি গ্লিসারল লিখতাম তাহলে কি হতো? শুধু যদি গ্লিসারল লিখতাম তাহলে কি হতো বলতে পারবে? তাহলে সেটা ট্রাইঅ্যাসাইল গ্লিসারল হয়ে যেত। আচ্ছা, তাহলে সেটা ট্রাইঅ্যাসাইল গ্লিসারল হয়ে যেত। এইবারে এই যে অ্যালকোহল আছে, অর্থাৎ এই যে ফসফোলিপিড আছে, এই ফসফোলিপিড দুই ধরনের হয়। ভালো করে দেখো, একদম ঠিক বলেছ। এই যে ফসফোলিপিড আছে, এই ফসফোলিপিড অন দ্য বেসিস অফ অ্যালকোহল এটা দুই ধরনের হয়। তাহলে অ্যালকোহল হিসাবে যদি গ্লিসারল থাকে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস ফসফরাস যদি থাকে বা ফসফেট গ্রুপ যদি থাকে, তখন তাকে আমরা বলবো গ্লিসারোফসফোলিপিড। যেহেতু গ্লিসারল আছে তাহলে সেটা কিন্তু 3 কার্বন যুক্ত। ভালো করে দেখো, আমরা জানি যে গ্লিসারলের মধ্যে 3টে কার্বন থাকে। সুতরাং ফসফোলিপিড প্রধানত দুই ধরনের হয়, একটি গ্লিসারোফসফোলিপিড এবং আরও একটি হলো স্ফিনগোসিন। তো গ্লিসারোফসফোলিপিড প্রধানত গ্লিসারল দিয়ে তৈরি, তার মধ্যে যে ফ্যাটি অ্যাসিড থাকে সেটা প্রধানত গ্লিসারল দিয়ে তৈরি হয়। এবং এই গ্লিসারল, আচ্ছা, এই ফসফোলিপিডের মধ্যে গ্লিসারল থাকে, তো গ্লিসারলই প্রধানত অ্যালকোহল থাকে। সুতরাং যদি আমরা স্ট্রাকচার দেখে দেখো, গ্লিসারল দেখতে পাবে এবং দুটো ফ্যাটি অ্যাসিড দেখতে পাবে, কিন্তু আরেকটা ফ্যাটি অ্যাসিড যদি হতো তাহলে সেটা ট্রাইঅ্যাসাইল গ্লিসারল হয়ে যেত। কিন্তু গ্লিসারলের অন্য যে ওইচ যে গ্রুপ আছে সেই ওইচ গ্রুপের সঙ্গে একটি ফসফেট গ্রুপ লেগে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেনাস বেস যুক্ত থাকবে। তো ডিফারেন্ট টাইপের ফসফোলিপিড বা গ্লিসারোফসফোলিপিড প্রধানত আমরা প্লাজমা মেমব্রেনে দেখতে পাই। এরকমই একটা প্রিডমিনেন্ট লিপিড ইন দ্য মেমব্রেন। সুতরাং এই ফসফোলিপিড প্রধানত প্লাজমা মেমব্রেনে বেশি পরিমাণে থাকে এবং অল আর সমস্ত ফসফোলিপিড আর ডেরিভেটিভ অফ ফসফাটাইডিক অ্যাসিড। অর্থাৎ যত ফসফোলিপিড আছে, যেমন ফসফাটাইডিল কোলিন, স্ফিনগোমাইলিন, ফসফাটাইডিল সেরিন, ফসফাটাইডিল ইথানোলামিন, ফসফাটাইডিল ইনোসিটল, এবং সবাই কিন্তু যেখান থেকে তৈরি হয়েছে তো তার নাম হলো ফসফাটাইডিক অ্যাসিড। অর্থাৎ প্লাজমা মেমব্রেনে যত রকমের ফসফোলিপিড আছে সবাই যেখান থেকে তৈরি হয়েছে তো সেটাই কিন্তু ফসফাটাইডিক অ্যাসিড।
এবং এই ফসফাটাইডিক অ্যাসিড দেখো, তাহলে এই ফসফাটাইডিক অ্যাসিড হচ্ছে সিম্পলেস্ট প্রিকারসার, সমস্ত ফসফোলিপিডের প্রিকারসার। তাহলে দেখো এই জায়গাতে গ্লিসারল আছে কি না? এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্লিসারল আছে। সিম্পলেস্ট যে প্রিকারসার কি হবে? সিম্পলেস্ট প্রিকারসার দেখো ফসফেট গ্রুপ শুধুমাত্র লেগে আছে, তাহলে প্রথম কার্বনের সঙ্গে ফ্যাটি অ্যাসিড লেগে আছে, সেকেন্ডের সঙ্গে ফ্যাটি অ্যাসিড, আর থার্ডের সঙ্গে কেবলমাত্র ফসফেট গ্রুপ লেগে আছে। এটাই হচ্ছে গ্লিসারাল ব্যাকবোন, যেটা কালো কালারে লিখেছে, এটাই হলো গ্লিসারাল ব্যাকবোন। তো এই যে ফসফোলিপিড আছে, তো এইবারে এই যে ফসফেট যেটা লেগে আছে এর সঙ্গে ডিফারেন্ট টাইপের নাইট্রোজেনাস বেস লেগে থাকে, বা কী কী লেগে থাকে একটু পরেই দেখতে পাবে। সুতরাং এটা হলো সমস্ত ফসফোলিপিডের একটা জেনারেল স্ট্রাকচার, সমস্ত ফসফোলিপিডের এটা জেনারেল স্ট্রাকচার, এবং এটাই হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড। এবার দেখো এই জেনারেল স্ট্রাকচার প্রধানত ডিফারেন্ট রকমের ফসফোলিপিড আমরা প্লাজমা মেমব্রেনে পাই। প্রথম যেটা আছে সেটা হলো ফসফাটাইডিল সেরিন। আচ্ছা, এইবারে দেখো যে সমস্ত ফসফোলিপিডের নাইট্রোজেন বেস যেখানে থাকবে, অর্থাৎ এই যে ফসফেট এবং তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন বেস থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি নাইট্রোজেনাস বেস যদি থাকে, সেই নাইট্রোজেন বেসযুক্ত যে ফসফোলিপিড আছে লেসিথিন, সেফালিন, ফসফাটাইডিল সেরিন এবং ফসফাটাইডিল থ্রেওনিন, এগুলো নাইট্রোজেনাস বেস থাকবে। আর কোনো নাইট্রোজেনাস বেস যেখানে থাকে না, তো সেটাই হলো ফসফাটাইডিল ইনোসিটল এবং তার সঙ্গে সঙ্গে ফসফাটাইডিল গ্লিসারল এবং কার্ডিওলিপিন। তো কার্ডিওলিপিন এমন একটা ফসফোলিপিড যার মধ্যে কোনো নাইট্রোজেনাস বেস থাকে না, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তাহলে ফসফাটাইডিল ইনোসিটলের স্ট্রাকচার দেখে নাও। তাহলে গ্লিসারল আছে এবং গ্লিসারলের সঙ্গে দুটো জেনারেল ফসফোলিপিড লেগে থাকে এবং আরও একটা ওইচ গ্রুপের সঙ্গে ফসফেট লেগে থাকে, এবং এই ফসফেটের সঙ্গে ডিফারেন্ট গ্রুপ লেগে থাকে। তো এক্ষেত্রে ফসফাটাইডিল ইনোসিটলে যে গ্রুপ লেগে থাকে তার নাম মায়ো ইনোসিটল। এই মায়ো ইনোসিটলের মধ্যে কিন্তু কোনো নাইট্রোজেন থাকে না, ঠিক আছে? আবার যদি, সুতরাং এই জায়গাতে আমরা দেখছি যে এটা হলো মায়ো ইনোসিটল, তার মানে এটা নাইট্রোজেনাস বেস কিন্তু এটা নয়, এটা অন্য কোনো কম্পাউন্ড। সুতরাং যে ফসফোলিপিড আছে সেই ফসফোলিপিডের এই ফসফেটের সঙ্গে কিন্তু ডিফারেন্ট গ্রুপ লেগে থাকে। যদি কোলিন লেগে থাকে তখন তাকে বলে ফসফাটাইডিল কোলিন। সুতরাং ডিফারেন্ট রকমের গ্রুপের ওপর বেস করে এই ফসফোলিপিডের নামকরণ করা হয়। যদি সেরিন লেগে থাকে তাহলে ফসফাটাইডিল মানে কি? ফসফাটাইডিল মানে এইটা, এর সঙ্গে যদি সেরিন লেগে থাকে তখন তাকে বলে ফসফাটাইডিল সেরিন। যদি ইথানল লেগে থাকে, ইথানল অ্যামিন, তাহলে তখন তাকে আমরা বলবো ফসফাটাইডিল ইথানল অ্যামিন। সুতরাং ব্যাকবোন কিন্তু ফসফাটাইডিল, ঠিক আছে? তারপরে দেখো ফসফাটাইডিল ইনোসিটল, যদি ইনোসিটল এক্ষেত্রে মায়ো ইনোসিটল যদি লেগে থাকে এই ব্যাকবোনের সঙ্গে ফসফাটাইডিলের সঙ্গে, তো তখনই তাকে আমরা বলবো ফসফাটাইডিল ইনোসিটল। আবার যদি কোলিন যদি লেগে থাকে, দেখো এক্ষেত্রে কোলিন লেগে আছে, তাহলে তাকে আমরা কি বলবো? ফসফাটাইডিল কোলিন। সুতরাং মেন কম্পোনেন্ট ফসফাটাইডিল এবং বিভিন্ন এই যে কম্পাউন্ড যেগুলো লেগে আছে, এই কম্পাউন্ড নাইট্রোজেন যুক্ত হতে পারে অথবা নন নাইট্রোজেনাস হতে পারে। এই কম্পাউন্ডের ওপর বেশ করে এই ডিফারেন্ট টাইপের ফসফোলিপিডের নমেনক্লেচার বা নামকরণ করা হয়, ঠিক আছে? মেন কম্পোনেন্ট কিন্তু ফসফাটাইডিল। ফসফাটাইডিল মানে গ্লিসারল, দুটো ফ্যাটি অ্যাসিড এবং একটি ফসফেট। এবার এই ফসফেটের সঙ্গে ডিফারেন্ট গ্রুপ লেগে থাকে, তার সেই অনুযায়ী তার নামকরণ করা হয়, যেমন সবগুলোতেই ফসফাটাইডিল আছে, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছ? ক্লিয়ার? দেখো বায়োলজি যুক্ত হবে তখন মনে হবে যে কত শর্টে আমি পড়বো, ঠিক আছে? তখন এটাও আর মনে থাকবে না, বুঝতে পেরেছ? ঠিক আছে। এরপরে এছাড়া আছে কি, এছাড়া আদার্স যে সমস্ত ফসফোলিপিড আছে, যেমন প্লাজমা লোজেন, এটা একটা ফসফোলিপিড, এবং প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, এটাও একটা ফসফোলিপিড। তো প্লাজমা লোজেনের মধ্যে কি থাকে দেখো, প্লাজমা লোজেনের মধ্যে গ্লিসারল থাকে এবং এই জায়গাতে ইথার লিঙ্কেজ থাকে, ঠিক আছে? জাস্ট শুধু এটুকু মাথায় রাখবে যে কোন ফসফোলিপিডে আমরা ইথার লিঙ্কেজ দেখতে পাই, এবং এই জায়গাতে যেটা লেগে থাকবে সেটা হলো ইথানল অ্যামিন, এটাই হচ্ছে প্লাজমা লোজেন। তো প্লাজমা লোজেন এর মধ্যে ইথানল অ্যামিন থাকে, সুতরাং এটাও কিন্তু ফসফোলিপিড। এরপরে আমরা যেটা দেখব, তাহলে আমরা কি পড়ছি? ফসফোলিপিড। ফসফোলিপিড কত রকমের হবে? ফসফোলিপিড দুই ধরনের হবে, একটা গ্লিসারো ফসফোলিপিড এবং আরও একটা কি বলেছিলাম? স্ফিনগো ফসফোলিপিড। গ্লিসারো ফসফোলিপিড মানে যার মধ্যে গ্লিসারল থাকে, আর স্ফিনগো ফসফোলিপিড মানে যার মধ্যে স্ফিনগোসিন থাকে। সুতরাং স্ফিনগো ফসফোলিপিড হলো সেটাই কন্টেইন দ্য লং চেন অ্যামাইনো অ্যালকোহল, যাকেই আমরা বলবো স্ফিনগোসিন ইনস্টিড অফ গ্লিসারল। গ্লিসারল থাকবে না, গ্লিসারলের পরিবর্তে যেটা থাকবে তো সেটাই হলো স্ফিনগোসিন।
তো যে ফসফোলিপিডের মধ্যে এই স্ফিনগোসিন থাকে তো তাকেই আমরা বলবো স্ফিনগোফসফোলিপিড। ঠিক আছে, একটু দেখে নাও স্ট্রাকচারটা স্ফিনগোসিনের, অ্যামাইনো অ্যালকোহল। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? তাহলে দেখো স্ফিনগোসিন যেটা আছে এটাই হচ্ছে স্ফিনগোসিন। আগে যেটা ছিল সেটা হলো গ্লিসারল, কিন্তু এখন আমরা যেটা দেখছি সেটা হলো স্ফিনগোসিন। এবং এই স্ফিনগোসিন যখন থাকবে অ্যালকোহল হিসাবে তো তখনই তাকে আমরা বলবো স্ফিনগোফসফোলিপিড। এরপরে দেখো, হোয়েন দ্য অ্যামাইনো গ্রুপ অফ দ্য স্ফিনগোসিন, এটা হচ্ছে স্ফিনগোসিনের, আচ্ছা, হোয়েন দ্য অ্যামাইনো গ্রুপ অফ দ্য স্ফিনগোসিন ইজ অ্যাসাইলেটেড উইথ দ্য ফ্যাটি অ্যাসিড, দ্য প্রোডাক্ট ইজ কল্ড অ্যাজ দ্য সেরামাইড। এই যে কালো কালারের যে স্ট্রাকচারটা আমি এঁকেছি অ্যামাইনো অ্যালকোহল, এই যে কালো কালারের এটাই হলো স্ফিনগোসিন। তাহলে স্ফিনগোসিনের মধ্যে CH2 থাকবে, CH থাকবে, NH2 থাকবে, এখানে CH2 থাকবে আর OH থাকবে। কি বললাম বোঝাতে পেরেছি? কালো কালারের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটাই হলো স্ফিনগোসিন। এটুকু বোঝা গেল? এটা খুব বোঝার আছে, এটুকু বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার করে নাও ব্যাপারটা। ঠিক আছে, তাহলে কালো কালারের যে স্ট্রাকচার আমরা দেখছি এটাই কিন্তু স্ফিনগোসিন। কিন্তু স্ফিনগোসিন হোয়েন অ্যান অ্যামাইনো গ্রুপ অফ দ্য স্ফিনগোসিন ইজ অ্যাসাইলেটেড উইথ দ্য ফ্যাটি অ্যাসিড, তো যখন এই ফ্যাটি অ্যাসিড যখন এর সঙ্গে যুক্ত হবে অ্যামাইনো গ্রুপের সঙ্গে তো তখনই তাকে আমরা বলবো সেরামাইড। দ্য অ্যালকোহল গ্রুপ অফ দ্য, ঠিক আছে, তাহলে সেরামাইড আমরা কাকে বলবো? যখন অ্যামাইনো গ্রুপের সঙ্গে যখন ফ্যাটি অ্যাসিড লেগে থাকবে তো তখনই তাকে আমরা বলবো সেরামাইড। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই যে দুটো যে গ্রুপ আছে অ্যামাইনো গ্রুপের সঙ্গে আমরা দেখছি যে ফ্যাটি অ্যাসিড লেগে আছে, আর এক্ষেত্রে 3 নম্বর কার্বনের সঙ্গে ফ্যাটি অ্যাসিড লেগে আছে, তো এটাই হলো সেরামাইড। টোটাল স্ট্রাকচারটা হলো সেরামাইড। এবং শুধুমাত্র এই ব্যাকবোনটা হলো স্ফিনগোসিন, এই অ্যালকোহলটা হলো স্ফিনগোসিন, অ্যালকোহলের সঙ্গে ফ্যাটি অ্যাসিড লেগে থাকছে। ঠিক আছে, তাহলে ফ্যাটি অ্যাসিড যুক্ত স্ফিনগোসিন যখন ফ্যাটি অ্যাসিডের সঙ্গে যুক্ত হয় তো তখনই তাকে আমরা বলবো সেরামাইড। কিন্তু সেটা 2 আর 3 নম্বর কার্বন পজিশনে যুক্ত হবে। কিন্তু যদি দ্য অ্যালকোহল গ্রুপ অ্যাট দ্য কার্বন 1 অফ দ্য স্পিনগোসিন ইজ অ্যাটাচড উইথ দ্য ফসফাটাইডিল কোলিন, যদি 1 নম্বর কার্বন পজিশনে যদি ফসফাটাইডিল কোলিন যদি থাকে তো তখনই তাকে আমরা বলবো স্ফিনগোমায়োলিন। ঠিক আছে, দ্য অ্যালকোহল গ্রুপ অ্যাট কার্বন 1 অফ দ্য স্ফিনগোসিন, তাহলে এই স্ফিনগোসিনের কার্বন 1-এ যখন ফসফাটাইডিল কোলিন যুক্ত থাকে, দেখো ফসফাটাইডিল কোলিন যখন যুক্ত থাকবে তো তখনই তৈরি হবে স্ফিনগোমায়োলিন, দ্য অনলি সিগনিফিক্যান্ট স্ফিনগোফসফোলিপিড ইন হিউম্যান। মানুষের ক্ষেত্রে প্রধানত স্ফিনগোফসফোলিপিড পাওয়া যায় না, কিন্তু কেবলমাত্র মায়োলিন সিদ, যে নার্ভ ফাইবার, যে মায়োলিন সিদের যে আবরণ সেটা যে ফসফোলিপিড দিয়ে তৈরি হবে তার নামই হলো স্ফিনগোমায়োলিন। তো এটাই হলো স্ট্রাকচার অফ স্ফিনগোমায়োলিন যেটা মানুষের ক্ষেত্রে পাওয়া যায়। তো স্ফিনগোমায়োলিনের মধ্যে তাহলে আমরা কি দেখতে পাবো? এখানে আর একটা ফ্যাটি অ্যাসিড হবে, এটা সিম্পল স্ট্রাকচার। ঠিক আছে, এদিকে আর একটা ফ্যাটি অ্যাসিড দিয়ে দেবে, তাহলে স্ফিনগোসিন অ্যালকোহল হিসাবে তার সঙ্গে দুটো ফ্যাটি অ্যাসিড লেগে থাকবে এবং ফসফাটাইডিল কোলিন যদি লেগে থাকে তো তখনই তাকে আমরা বলবো স্ফিনগোমায়োলিন। সুতরাং কাকে বলে স্ফিনগোসিন, কাকে বলে সেরামাইড এবং কোনটা স্ফিনগোমায়োলিন আমরা বিষয়টা বুঝলাম। তো স্ফিনগোমায়োলিন প্রধানত মায়োলিন শিদের আবরণ তৈরি করে। ঠিক আছে, এটুকু বোঝাতে পেরেছি? সেরামাইড কাকে বলে এবং স্ফিনগোসিন কাকে বলে, ক্লিয়ার? যেটা থাকবে তো সেটাই হলো স্ফিনগোমায়োলিন। স্ফিনগোমায়োলিনের মধ্যে স্ফিনগোসিন থাকে, আর স্ফিনগোসিন যখন ফ্যাটি অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে যায় তো তখনই তাকে আমরা বলবো সেরামাইড। এই টোটাল স্ট্রাকচারকে বলবো সেরামাইড। এবং সেরামাইডের 1 নম্বর কার্বন পজিশনে যখন ফসফাটাইডিল কোলিন লেগে থাকবে তো তখনই তাকে আমরা বলবো স্ফিনগোমায়োলিন। সিম্পল। ঠিক আছে, এরপরে এরপরে আমরা যে জায়গাতে যাব সেটাই হলো গ্লাইকোলিপিড। আমরা কনজুগেটেড আমরা লিপিড আমরা পড়ছি, তো প্রথমে আমরা ফসফোলিপিড পড়লাম, এরপরে আমরা যেটা যাব সেটাই হলো গ্লাইকোলিপিড। ইজি, গ্লাইকোলিপিডে খুব বেশি পড়ার দরকার নেই। এক্ষেত্রে দেখো গ্লাইকোলিপিডের মধ্যে প্রধানত দুটো ফ্যাটি অ্যাসিড থাকবে, স্ফিনগোসিন থাকবে, অবশ্যই স্ফিনগোসিন থাকবে, তাহলে স্ফিনগোসিন থাকবে, দুটো ফ্যাটি অ্যাসিড থাকবে। স্ফিনগোসিনও তো একটা 3 কার্বনযুক্ত অ্যালকোহল, সুতরাং স্ফিনগোসিন যেমন থাকবে তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে দুটো ফ্যাটি অ্যাসিড লেগে থাকে, তাহলে আরও একটা যেটা থাকবে সেটা হলো গ্যালাক্টোজ। বিভিন্ন রকমের প্রধানত কার্বোহাইড্রেট থাকে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, তাহলে গ্লাইকোলিপিডে কার্বোহাইড্রেট হিসাবে যেটা লেগে থাকবে তো সেটাই হলো গ্যালাক্টোজ।
গ্লাইকোলিপিডের এক্সাম্পল কি সেরিব্রোসাইড অকার্স ইন দ্য হোয়াইট ম্যাটার অফ দ্য ব্রেন। বিভিন্ন রকমের গ্লাইকোলিপিড আমরা পাই, এরকমই একটা গ্লাইকোলিপিড হলো সেরিব্রোসাইড, যেটা প্রধানত ব্রেনের হোয়াইট ম্যাটারে পাওয়া যায়। এগুলো এমসিকিউতে প্রচুর প্রশ্ন দেওয়া হয়। গ্যাংলিওসাইড অকার ইন দ্য নার্ভ গ্যাংলিয়ান অ্যান্ড দ্য স্প্লিন। গ্লাইকোলিপিড দেখো, যে ফসফোলিপিড থাকে আমরা জানি যে ফসফোলিপিডের বাইরে প্রধানত কার্বোহাইড্রেট থাকে এবং এই কার্বোহাইড্রেট জেনারেলি গ্যালাক্টোজ দিয়ে তৈরি হয়। এবং এক্ষেত্রে যেটা তৈরি করবে, তাহলে আউটার লিফলেটে যে সমস্ত ফসফোলিপিডগুলো থাকে তার সঙ্গেই কেবলমাত্র কার্বোহাইড্রেট লেগে থাকে এবং তার ফলে যে স্ট্রাকচার তৈরি হয় সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, এবং এই গ্লাইকোক্যালিক্স কোনো সেলের মার্কার হিসাবে কাজ করে। সুতরাং গ্লাইকোলিপিড কোনো সেলের মার্কার হিসাবে খুব গুরুত্বপূর্ণ। গ্লাইকোলিপিড আর লোকেটেড ইন দ্য আউটার লিফলেট অফ দ্য প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনে দুটো লিফলেট থাকে, একটা আউটার একটা ইনার। আউটার লিফলেটে থাকে ফসফাটাইডিল কোলিন আর স্ফিনগোমাইলিন, আর ইনার লিফলেটে থাকে ফসফাটাইডিল সেরিন, ইথানোলামিন, ইনোসিটল। তাহলে এই যে স্ফিনগোমাইলিন, যেটা আউটার লিফলেটে আমরা দেখতে পাচ্ছি যে স্ফিনগোমাইলিন, তো এই জায়গাতে তাহলে যাই হোক গ্লাইকোলিপিড প্রধানত আউটার লিফলেটে থাকবে এবং গ্রেটেস্ট অ্যামাউন্ট অফ দ্য নার্ভ টিস্যু। দে ইন্টারাক্ট উইথ এক্সট্রাসেলুলার এনভায়রনমেন্ট, অর্থাৎ এই গ্লাইকোলিপিড অনেক সময় এক্সট্রাসেলুলার এনভায়রনমেন্টের সঙ্গে এক্সট্রাসেলুলার তারা জাংশন তৈরি করে, অ্যাডেশন এবং রেকগনিশনে হেল্প করবে এবং অ্যান্টিজেন, এবং তার সঙ্গে সঙ্গে সোর্স অফ এবিও ব্লাড গ্রুপ অফ দ্য অ্যান্টিজেন। আমরা জানি যে আরবিসি মেমব্রেনে প্রধানত অ্যান্টিজেন থাকে, সেই অ্যান্টিজেনও কিন্তু গ্লাইকোলিপিড দিয়ে তৈরি। সুতরাং গ্লাইকোলিপিড প্রধানত কোথায় আমরা পাবো? আউটার লিফলেট অফ দ্য প্লাজমা মেমব্রেনে যেমন আমরা পাবো অ্যান্টিজেন, বিভিন্ন রকমের অ্যান্টিজেন গ্লাইকোলিপিড হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এবিও ব্লাড গ্রুপ, যেটা তার যে ব্লাড গ্রুপের যে অ্যান্টিজেন সেটাও কিন্তু গ্লাইকোলিপিড। সেরিব্রোসাইড কোথায় পাওয়া যায়, গ্যাংলিওসাইড কোথায় পাওয়া যায়, একটু মাথায় রাখবে। এরপরে আরও একটা টাইপের লিপিড দেখব। তাহলে আমরা আমরা কোন ধরনের লিপিড দেখলাম? ফসফোলিপিড আমরা যেমন দেখলাম, গ্লিসারা ফসফোলিপিড এবং তার সঙ্গে সঙ্গে স্ফিনগো ফসফোলিপিড। তারপরে আমরা যেটা দেখলাম সেটা হলো গ্লাইকোলিপিড। এবার আমরা যেটা দেখব সেটা হলো স্টেরয়েড। সবশেষে আমরা দেখব যে গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, স্টেরয়েড ইজ আ কমপ্লেক্স ডেরিভেটিভস অফ দ্য ট্রাইটারপিন। তো ট্রাইটারপিন থেকে প্রধানত স্টেরয়েড তৈরি হয়। তো ট্রাইটারপিন কি আর অত ডিটেলস কেমিস্ট্রি তোমাকে জানতে হবে না, শুধুমাত্র দেখো স্টেরয়েডের স্ট্রাকচারও অত মুখস্থ করতে হবে না, শুধু এক্ষেত্রে মাথায় রাখবে যে ইচ টাইপ অফ দ্য স্টেরয়েড, প্রত্যেক রকমের স্টেরয়েডে চারটে ফিউজড রিং থাকে কল দ্য স্টেরয়েড নিউক্লিয়াস। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে রিং পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, তো একেই আমরা বলবো স্টেরয়েড নিউক্লিয়াস। স্টেরল ইজ এ ক্লাস অফ স্টেরয়েড। এরকমই একটা স্টেরয়েড হলো স্টেরল। তাহলে স্টেরয়েড কোনগুলো? স্টেরয়েড হলো যাদের মধ্যে চারটে ফিউজড স্টেরয়েড নিউক্লিয়াস থাকবে যে কম্পাউন্ড এর মধ্যে, তো তাদেরকেই আমরা বলবো স্টেরয়েড। ঠিক আছে, চারটে এরকম ফিউজড রিং থাকবে যে কম্পাউন্ডে, তো তাদেরকেই আমরা বলবো স্টেরয়েড। এবং বিভিন্ন রকমের স্টেরয়েড প্রধানত আমরা দেখতে পাই, তো তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট যেটা, সেটাই হলো স্টেরল। স্টেরল হলো এক রকমের স্টেরয়েড ক্যারেক্টারাইজড বাই ওইচ অ্যাট দ্য C3 পজিশন। দেখো তাহলে কার্বন 3 পজিশনে যখন ওইচ গ্রুপ থাকবে যে স্টেরয়েডের, তো সেটাই কিন্তু স্টেরল। যেমন কোলেস্টেরলের মধ্যে আমরা যেমন এরকমই একটি স্টেরল হলো কোলেস্টেরল। কোলেস্টেরল প্রধানত এনিম্যালের মধ্যে থাকে, আর প্ল্যান্টের মধ্যে যে স্টেরল থাকে তো তার নাম হলো স্টিগমাস্টেরল। স্টিগমাস্টেরল দুই ধরনের হতে পারে, একটি কোলেস্টেরল, এই স্টেরল দুই ধরনের হতে পারে, একটি কোলেস্টেরল এবং একটি স্টিগমাস্টেরল। স্টিগমাস্টেরল প্রধানত প্ল্যান্ট সেলের মধ্যে থাকে, কোলেস্টেরল প্রধানত আমরা এনিম্যালসের মধ্যে দেখতে পাই। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো সবাই? এই যে কোলেস্টেরল আছে, কোলেস্টেরল থেকে প্রধানত বিভিন্ন রকমের সেক্স হরমোন তৈরি হয়। যেমন কোলেস্টেরল প্রথমেই পরিণত হবে প্রেগনিনোলনে, এবং প্রেগনিনোলন থেকে প্রোজেস্টেরন তৈরি হবে, এবং প্রোজেস্টেরনই প্রধানত কর্টিজল, অ্যালডোস্টেরন, ইস্ট্রাডাইল আর টেস্টোস্টেরন তৈরি করে। আচ্ছা, প্রোজেস্টেরন থেকেই কর্টিজল, অ্যালডোস্টেরন এবং টেস্টোস্টেরন তৈরি হয়, এবং এই টেস্টোস্টেরনের মডিফিকেশন হয়, সেখান থেকে ইস্ট্রাডাইল তৈরি হয়, ইস্ট্রোজেন যেটাকে বলে। ঠিক আছে, তাহলে কোলেস্টেরল প্রকৃতপক্ষে কোন সমস্ত হরমোনকে তৈরি করবে? কর্টিজল, অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন এবং ইস্ট্রাডাইল। ঠিক আছে, এটা হলো বায়োসিনথেসিস পাথওয়ে। একটু পড়ে রাখবে, জাস্ট একটু জেনে রাখবে। ঠিক আছে, সুতরাং প্রোজেস্টেরন কিন্তু সবাইয়ের কিন্তু মেন প্রিকারসার। ক্লিয়ার? প্রোজেস্টেরন যেখান থেকে তৈরি হয় তার নাম প্রেগনিনোলন। কোলেস্টেরল ইজ দ্য প্রিকারসার ফর বায়োসিনথেসিস অফ অল স্টেরয়েড হরমোন। সমস্ত স্টেরয়েড হরমোনের প্রিকারসার কোলেস্টেরল। ভিটামিন ডি কোলেস্টেরল থেকে তৈরি হয়, এবং পিত্ত লবণ কোলেস্টেরল থেকে তৈরি হয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো হাইলাইট করেছি ভালো করে পড়বে।
কোলেস্টেরল স্টোর উইদিন সেল অ্যাজ দ্য ফ্যাটি অ্যাসিড এস্টার। ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসাবে কোলেস্টেরল প্রধানত সেলের মধ্যে সঞ্চিত থাকে। এবং প্ল্যান্টসের ক্ষেত্রে যে কমন যে স্টেরল থাকে তাকেই আমরা বলবো স্টিগমাস্টেরল অথবা সিটোস্টেরল এবং ক্যাম্পেস্টেরল, মানে এগুলো সব ডিফারেন্ট টাইপের স্টেরল বা স্টেরয়েড, যেমন স্টিগমাস্টেরল, সিটোস্টেরল এবং ক্যাম্পেস্টেরল, এগুলো প্রধানত প্ল্যান্টসের ক্ষেত্রে পাবো। আর কোলেস্টেরলকে আমরা প্রধানত এনিম্যালসের মধ্যে পাবো। ঠিক আছে, তো এটাই হলো স্টেরয়েড। ক্লিয়ার? হ্যাঁ বলো। হ্যাঁ, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো লাইপোপ্রোটিন। সো দিস ইজ দ্য লাস্ট ক্লাস অফ লিপিড আমাদের, তো সেটাই হলো লাইপোপ্রোটিন। লাইপোপ্রোটিন কি দিয়ে তৈরি হবে? লাইপোপ্রোটিন লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হবে। লাইপোপ্রোটিনের মধ্যে থাকবে লিপিড এবং লাইপোপ্রোটিনের মধ্যে থাকবে প্রোটিন। লাইপোপ্রোটিনের মধ্যে যে লিপিড থাকে সেই লিপিড কি কি হতে পারে? লাইপোপ্রোটিনের মধ্যে যে লিপিড থাকে সেটা ট্রাই অ্যাসাইল গ্লিসারল হতে পারে, মানে সেটা সিম্পল ফ্যাট হতে পারে, অথবা কোলেস্টেরল হতে পারে, শুধুমাত্র কোলেস্টেরল হতে পারে, অথবা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার দেখো এই যে লাইপোপ্রোটিন আছে, এই লাইপোপ্রোটিনের মধ্যে লিপিড আছে এবং তার সঙ্গে সঙ্গে প্রোটিন আছে। তো লিপিড প্রধানত কি কি ফর্মে থাকতে পারে? ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, কোলেস্টেরল, অথবা দুটোই হতে পারে। তার মানে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল হতে পারে, অথবা কোলেস্টেরল হতে পারে, অথবা দুটোই থাকতে পারে। ঠিক আছে, আর প্রোটিন যেগুলো সেগুলো অ্যাপোপ্রোটিন ফর্মে থাকে, অর্থাৎ প্রোটিনের নামকরণ করা হচ্ছে যে ডিফারেন্ট রকমের প্রোটিন থাকতে পারে, তাদেরকে আমরা অ্যাপোপ্রোটিন বলবো। এরপরে লাইপোপ্রোটিন প্রধানত বেশ কয়েক রকমের হয়, যেমন লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এলডিএল, ঠিক আছে, এইচডিএল, এইগুলোই প্রধানত ইন্টারমিডিয়েট ডেন্সিটি লাইপোপ্রোটিন, আইডিয়াল হতে পারে। তাহলে লাইপোপ্রোটিন প্রধানত তিন ধরনের হবে। এলডিএল, প্রথম আমরা যেটা দেখবো সেটা হলো এলডিএল, ভালো করে দেখো। তাহলে লাইপোপ্রোটিনের মধ্যে কি থাকবে? লিপিড থাকতে পারে, লিপিড হিসাবে কোলেস্টেরল থাকতে পারে। ঠিক আছে, এবার দেখো এলডিএল প্রকৃতপক্ষে কাকে বলে। আমরা এগুলো টার্মগুলো আমরা জানি, শুনেছি, কিন্তু ক্লিয়ার কনসেপশনটা নিয়ে নাও। এলডিএল এর মধ্যে প্রোটিন থাকবে এবং লিপিড থাকবে, কিন্তু এলডিএল এর মধ্যে প্রোটিনের পরিমাণ কম থাকবে, 11%। দেখো প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি, এখন কতটা প্রোটিন কতটা লিপিড এটা জানা গুরুত্বপূর্ণ। তাহলে এলডিএল এর মধ্যে প্রোটিন থাকবে 11% আর লিপিড থাকবে 89%। ক্লিয়ার? আবার বলছি, এলডিএল এর মধ্যে প্রোটিন থাকবে 11% এবং লিপিড থাকবে 89%। এবং এই যে লিপিড আছে, লিপিড আমি কি বলেছিলাম? লিপিড আমি বলেছিলাম যে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল হতে পারে অথবা কোলেস্টেরল হতে পারে। তো এই যে লিপিড আছে, এই লিপিড যেটা এলডিএল এর মধ্যে থাকে, লিপিড আবার দুই ধরনেরই প্রধানত লিপিড আমরা দেখতে পাই। খুব কম পরিমাণে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল আমরা দেখতে পাই এবং হাইয়েস্ট অ্যামাউন্টে কোলেস্টেরল দেখতে পাই। তাহলে লো ট্রাইঅ্যাসাইল গ্লিসারল আর হাইয়েস্ট কোলেস্টেরল যেটা, তো সেটাই হলো লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল। ঠিক আছে, নামের সঙ্গে কোনো কিছু মিলবে না, এগুলো শুধু মাথায় রাখবে। তাহলে লিপিড যে 89%, তার মধ্যে কম পরিমাণে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল আছে আর প্রচুর পরিমাণে কোলেস্টেরল আছে লিপিড হিসাবে। ঠিক আছে, প্রোটিন হিসাবে অ্যাপোপ্রোটিন অফ দ্য ব্লাড, মানে রক্তের বিভিন্ন প্রোটিন এর সঙ্গে যুক্ত হতে পারে এই লিপিডের সঙ্গে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ প্রোটিন আছে, তার নাম অ্যাপোই। তাহলে অ্যাপোই নামক যে প্রোটিনটা, সেটা এলডিএল এ প্রধানত থাকে। দেখো এক্ষেত্রে প্রোটিনের পরিমাণ তো কম, সেই জন্য কম সংখ্যক প্রোটিন এক্ষেত্রে আমরা দেখতে পাই এলডিএল এর মধ্যে। ঠিক আছে, এটুকু বোঝাতে পারলাম। তো এলডিএল কি কাজ করে? এলডিএল ট্রান্সপোর্ট অফ দ্য কোলেস্টেরল ফ্রম লিভার টু দ্য টিস্যু, অর্থাৎ এই যে কোলেস্টেরল আছে, এই কোলেস্টেরলকে প্রধানত লিভার থেকে টিস্যুতে যেমন ট্রান্সপোর্ট করে, তার সঙ্গে সঙ্গে লিভারে সেটা নিয়েও আসে। মানে লিভার থেকে কোলেস্টেরল ফ্রম দ্য লিভার টু দ্য টিস্যু, যখন প্রয়োজন মতো হরমোন কোনো তৈরি হওয়ার প্রয়োজন হয়, তখন লিভার থেকে এই এলডিএল তখন কি করবে? তখন সেটাকে টিস্যুতে নিয়ে যাবে, সেখান থেকে প্রোজেস্টেরন তৈরি হবে, ইত্যাদি হরমোনগুলো তৈরি হবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনোভাবে কোলেস্টেরল টিস্যুতে যদি জমা হয়, তখন সেখান থেকে আবার লিভারেও নিয়ে চলে যাবে। এবং এই এলডিএল থেকে যেটা তৈরি হয়, তো তার নাম হলো ভিএলডিএল, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল। তো ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যখন হয়, অর্থাৎ প্রোটিন যখন খুব কম হয়, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, তার মানে লাইপোপ্রোটিনের মধ্যে যখন প্রোটিনের ডেফিসিয়েন্সি মানে মোটামুটিভাবে খুব কমই হবে,
তো তখনই তাকে আমরা বলবো ভিএলডিএল। তো প্রধানত ভিএলডিএল এর লিপিড থাকবে 90 থেকে 93%, আর প্রোটিন থাকবে 10%-এর একটু বেশি। 11%-এর কম, কিন্তু 10%-এর একটু বেশি এক্ষেত্রে থাকবে। সুতরাং ভিএলডিএল প্রধানত এলডিএল থেকে তৈরি হয়। তাহলে আমরা দেখলাম যে এলডিএল মানে আর কিছুই নয়, প্রোটিন থাকবে 11% এবং লিপিড থাকবে 89%। এবং এই যে 89% লিপিড আছে তার মধ্যে কম পরিমাণে ট্রাইএসাইল গ্লিসারল মানে ফ্যাট এবং অনেক বেশি পরিমাণে কোলেস্টেরল থাকে। এর কাজ আমরা দেখলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এইচডিএল। তাহলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এইচডিএল জেনারেটস ইন লিভার অ্যান্ড ইন্টেস্টাইন, অর্থাৎ লিভার, যকৃৎ এবং ইন্টেস্টাইনে তৈরি হয়। এর মধ্যে প্রোটিন কিন্তু অনেক বেশি থাকে, দেখো 30 থেকে 60%। সেই জন্য প্রোটিন, কত রকমের প্রোটিন থাকে, অ্যাপো A1, A2, C1, C2, C3, বিভিন্ন রকমের প্রোটিন এক্ষেত্রে আমরা দেখতে পাই এইচডিএল এর মধ্যে। আর লিপিড দেখো 40 থেকে 70%, তাহলে লোয়েস্ট ট্রাইএসাইল গ্লিসারল। দেখো এই জায়গাতে যেটা ছিল লো ট্রাইএসাইল গ্লিসারল, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার থেকেও কম ট্রাইএসাইল গ্লিসারল। আর এখানে যেখানে ছিল হাইয়েস্ট কোলেস্টেরল, কিন্তু এই জায়গাতে হাই কোলেস্টেরল। ঠিক আছে, এই টার্মটা ভালো করে মাথায় রাখবে। লো ট্রাইএসাইল গ্লিসারল, লোয়েস্ট ট্রাইএসাইল গ্লিসারল, হাইয়েস্ট কোলেস্টেরল আর হাই কোলেস্টেরল। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? তার মানে তুলনামূলকভাবে এই জায়গাতে কোলেস্টেরল এলডিএল এর থেকে কম থাকে। এটা কি কাজ করবে? রিভার্স ট্রান্সপোর্ট অফ দ্য কোলেস্টেরল ফ্রম দ্য টিস্যু টু লিভার ফর এলিমিনেশন। অর্থাৎ এই যে এইচডিএল আছে, এই এইচডিএল টিস্যুতে যখন কোনো কোলেস্টেরল যখন প্রচুর পরিমাণে জমা হবে, তখন এই এইচডিএল তাকে লিভারে নিয়ে চলে যাবে। তাহলে এইচডিএল এর মধ্যে যেহেতু প্রোটিন অনেক বেশি থাকে এবং লিপিড তুলনামূলকভাবে দেখো ট্রাইএসাইল গ্লিসারল মানেই ক্ষতি করবে, তাহলে লোয়েস্ট ট্রাইএসাইল গ্লিসারল আমরা দেখতে পাই। এবার দেখো তাহলে এলডিএল আর এইচডিএল অ্যাকচুয়ালি হার্ট ডিজিজের সঙ্গে কিভাবে রিলেটেড। ঠিক আছে, এবার দেখো এলডিএল মানে কি? এলডিএল মানে হচ্ছে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল। নর্মাল রেঞ্জ কত? প্রতি ডেসিলিটার রক্তের নর্মাল রেঞ্জ 60 থেকে 130 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা যদি থাকে তাহলে কোনো অসুবিধা হয় না। যদি এলডিএল এর পরিমাণ যদি বেড়ে যায়, increased level of the LDL indicate the risk of atherosclerosis and the heart attack and the stroke. দেখো এলডিএল এর মধ্যে কি দেখেছিলাম আমরা? এলডিএল এর মধ্যে হাইয়েস্ট কোলেস্টেরল আমরা দেখেছিলাম। সেই জন্য তুমি যে প্রশ্নটা করছিলে যে কোলেস্টেরল যদি বেশি হয় তাহলে ক্ষতি হয় কেন, কোলেস্টেরল যদি হাইয়েস্ট লেভেলে যদি হয়ে যায় তাহলে সেটা এক্ষেত্রে এলডিএল তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে লেভেল অফ দ্য এলডিএল ইন্ডিকেট দ্য রিস্ক অফ আথারোস্ক্লেরোসিস অ্যান্ড দ্য হার্ট অ্যাটাক অ্যান্ড দ্য স্ট্রোক। যত এলডিএল এর পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমরা বুঝবো যে ব্লাডেতে কোলেস্টেরল তৈরি হয়েছে। কারণ কি? এলডিএল এর মধ্যে হাইয়েস্ট অ্যামাউন্টে কোলেস্টেরল থাকে এবং এই এলডিএলকে বলা হয় ব্যাড কোলেস্টেরল। এবার বুঝতে পারছি প্রোভাইড করে। ঠিক আছে, ট্রাইএসাইল গ্লিসারল আমাদেরকে এনার্জি প্রোভাইড করে প্রচুর পরিমাণে, কিন্তু ঘটনা হচ্ছে যদি সেটা হাই লেভেলে যদি চলে যায় তাহলে সেটা বিভিন্ন অর্গ্যানে এসে জমা হতে পারে। এবং এই ট্রাইএসাইল গ্লিসারল অনেক সময় কি হবে, এই ট্রাইএসাইল গ্লিসারল এই ফ্যাটগুলো থেকে আবার ফের বিভিন্ন মেটাবলিক রিয়াকশনের ফলে সেখান থেকে কোলেস্টেরল তৈরি হয়ে যেতে পারে। সেগুলি এবার ব্লাড ভেসেলসে ধীরে ধীরে জমা হয় এবং তার ফলে ব্লাড ভেসেলসের লুমেনকে সেটা ন্যারো করে দেয়। তার ফলে ঠিকঠাকভাবে ব্লাড সার্কুলেশন হয় না, তখন সেটা ক্ষতি করতে পারে। কি বললাম বুঝতে পেরেছ? ট্রাইএসাইল গ্লিসারল এক্সেসিভ জমে যাওয়াটা ক্ষতিকর। আবার কেউ যদি প্রচণ্ড রোগাও হয়, তার মধ্যে ফ্যাট যদি না থাকে সেটাও ক্ষতিকর। ঠিক আছে, সব কিছুরই প্রয়োজন আছে, কেবলমাত্র ফর্ম দেখো। তাহলে এলডিএল যদি হয়, এলডিএল যদি তৈরি হয়ে যায় কোনোভাবে তাহলে সেটা ক্ষতি করবে। ঠিক আছে, হ্যাঁ এটাই এটাই এই তো এখানে লেখা আছে এলডিএলটা হচ্ছে ব্যাড কোলেস্টেরল। কিন্তু এইচডিএল মানে কি? হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, মানে প্রোটিন তো বেশি আছে। যখন কোনো মানে এক্ষেত্রে লাইপোপ্রোটিনের মধ্যে যদি প্রোটিন যদি বেশি থাকে তাহলে সেটা ভালো। নর্মাল রেঞ্জ কত এইটা, এর থেকে বেশি হলেও ক্ষতি, কম হলেও ক্ষতি। রিভার্স ট্রান্সপোর্ট অফ দ্য কোলেস্টেরল, তাহলে কোলেস্টেরলের রিভার্স ট্রান্সপোর্ট করে, মানে কোলেস্টেরলকে এটা লিভারে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো এটাকে বলা হয় গুড কোলেস্টেরল। তাহলে এইচডিএলই প্রকৃতপক্ষে গুড কোলেস্টেরল। ঠিক আছে,
তার মানে আমরা লাইপোপ্রোটিন দেখলাম। এছাড়া আইডিএল আছে। আইডিএল মানে কি, এক্ষেত্রে প্রোটিন প্রচুর পরিমাণে বেশি থাকে 89%, আর লিপিড যখন 11% থাকে। এক্ষেত্রে লিপিড হিসাবে কিন্তু ট্রাইএসাইল গ্লিসারল থাকে না, শুধুমাত্র কোলেস্টেরল থাকে। আর প্রোটিন হিসাবে যেটা থাকে সেটা হচ্ছে ব্লাডের গ্রুপের বিভিন্ন প্রোটিন, ব্লাড প্রোটিন, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপোপ্রোটিন ই, অর্থাৎ ই মানে অ্যাপো ই। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয় যতটা ইম্পর্টেন্ট আমাদের এইচডিএল আর এলডিএল। ঠিক আছে, এইবার বিষয়গুলো পড়বে, বারবার পড়বে। দেখো প্রথমেই তোমাদের যেটা বললাম যে লিপিড একটু কনফিউজিং, যখন পড়বে দেখবে কনফিউজড হয়ে যাবে, বিশেষত এই যে সেরামাইড, স্পিনগোসিন, স্পিনকোমাইলিন, তারপরে এইচডিএল, এলডিএল। ঠিক আছে, এই অংশগুলো ভালো করে পড়তে হবে। আচ্ছা, তাহলে বিষয়টা আমরা দেখলাম। সুতরাং এটাই হলো লিপিড। আর তোমাদের যেটা আছে বায়োকেমিস্ট্রির যে পোর্শন আছে, এরপরে দেখবে যে সেটা হলো ভিটামিন। তো ভিটামিনে বিভিন্ন রকমের ভিটামিন আছে, ভিটামিন এ, ডি, ই, কে। তো সেগুলো সম্পর্কে আমি পরের দিন পড়াবো। এবং তার সঙ্গে সঙ্গে বি কমপ্লেক্সের যে সমস্ত ভিটামিনগুলো আছে, মানে ভিটামিন শেষ করতে গেলে আরও আমাকে মোট 3টে ক্লাস নিতে হবে, কিন্তু সেরকম নয়। তোমরা ভিডিও আমি যেগুলো রেকর্ড করেছি ওগুলো দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে, তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু প্রথমটা কেন করাবো, কারণ ভিটামিন সম্পর্কে আইডিয়াটা দেওয়াটা গুরুত্বপূর্ণ। তো সেই আইডিয়ার উপর বেস করে তোমরা পড়ে ফেলতে পারবে। তাহলে এর পরের দিন আমরা ভিটামিনের ফার্স্ট ক্লাস করব, এবং তার সঙ্গে সঙ্গে যে দুটো নোটস আছে সেই দুটো নোটস এবং রেকর্ড তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক যেরকমভাবে আমি প্ল্যানিং করেছি, তো সেরকমভাবেই তোমাদের কিন্তু আমি ব্যাচকে কন্টিনিউ করব। ঠিক আছে, নোটসগুলো যখনই পড়বে দেখবে যে একসঙ্গে যখন অনেক জমা হবে, এবং আবারও বলছি তোমরা একটু নোটসগুলোকে কালেকশন করে সঙ্গে সঙ্গে কিন্তু প্রিন্ট আউট করে নেবে। ঠিক আছে, কারণ পরে কিন্তু আর নোটস প্রোভাইড করা মানে আমার পক্ষে আর সম্ভব হবে না, বুঝতে পেরেছো? কারণ বিভিন্ন রকম কাজ, বিভিন্ন রকম নোটস তৈরির মধ্যে হয়ে আছে। যেমন পিএসসির যেমন করতে হচ্ছে আমাকে, তারপরে পিজি লেভেলের বিভিন্ন নোটসগুলো বানাতে হচ্ছে একটু ভালো করে। এবার লিখতে অনেক সময় লাগে, বিভিন্ন বই কনসাল্ট করতে সময় লাগে। সেই কারণের জন্য একবার আমি যে প্রোভাইড করে দিচ্ছি, আর সেকেন্ড টাইম আর প্রোভাইড করাটা পসিবল হয় না। মানে খুঁজে খুঁজে আবার দেওয়াটা ওটা খুব চাপের হয়ে যায় আমার কাছে। ঠিক আছে, তো সেই জন্য এখন থেকে তোমরা প্রথম মানে থেকেই আছো, তো সেই কারণের জন্য তোমরা জমিয়ে রাখবে না। ঠিক আছে, হয়তো 1 মাস হলো ক্লাস হলো, সঙ্গে সঙ্গে তোমরা নোটসগুলোকে তোমরা মোটামুটি প্রিন্ট আউট করে নেবে, এটুকু কষ্ট তোমাদেরকে করতেই হবে। ঠিক আছে, অক্সিডেশনটা আমাদের তো সিলেবাসের মধ্যে নেই। ঠিক আছে, সেই জন্য ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশনটা আমি করাচ্ছি না। তোমরা দেখবে যে তোমাদের যে সিলেবাস আছে 9-10 লেভেলের যে সিলেবাস আছে, ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশনটা নেই। ঠিক আছে, তুমি সেগুলোকে 100% কভার করছে। কি কিসে? ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন অনেক অনেক কিছু ব্যাপার আছে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকতে হবে, কার্নিটিন, সালফেট ইত্যাদি এইসব দিয়ে ব্যাপার আছে। কিন্তু 9-10 লেভেলের সিলেবাসে ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন নেই। ঠিক আছে, নোটিস দিয়ে দিই। হয়তো সামনের এই মানে বৃহস্পতিবার দিন আমি হয়তো ক্লাস নিতে পারবো না, কারণ আমার খুব ক্লোজ একজনের মানে বিয়ে বাড়ি আছে। ঠিক আছে, আমাকে যেতেই হবে আর কি। তো সেই জন্য তোমাদের ওই বৃহস্পতিবারের ক্লাসটা আমি পরে নিয়ে নেব। ঠিক আছে, বৃহস্পতি, শুক্র, শনিবার পর্যন্ত এনগেজ থাকবো। যদি সেরকম হয়, মাঝে মাঝে এরকম হবে, সব সময় হবে না হয়তো। এই এপ্রিল মাসটা এবং তার সঙ্গে সঙ্গে মে মাসে ভোট আছে, তো ভোটের সময় বিভিন্ন ট্রেনিং ফেনিং এই সমস্ত ব্যাপারগুলো থাকে। তো আবার ফের জুন থেকে আবার ঠিকঠাক হয়ে যাবে। তো সেই কারণের জন্য হয়তো বৃহস্পতিবার না নিলেও, যদি কোনো ক্লাস আমি যদি না নিতে পারি, সেগুলো আমি তোমাদের পরে নিয়ে নেব। ঠিক আছে, কিন্তু আমি নোটসগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো, মানে 3টে নোটস ওই সময় বৃহস্পতিবার একটা, শুক্রবার, শনিবার একটা, পরপর তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে তোমরা মানে ততদিন ওই কয়েকদিন তোমরা পড়াটাকে কন্টিনিউ করতে পারবে। ভিটামিনের নোটসটা আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? কিন্তু ভিটামিনের যে ক্লাসটা বাকি থাকবে সেটা আমি মানে একদিন নিয়ে নেব, রবিবার অথবা সোমবার দিন, যেদিন হোক আমি নিয়ে নেব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দেখো আর কেউ কিছু বলবে? বৃহস্পতি, শুক্র, শনিবার আমি তোমাদের নোটসগুলো, আমি 3টে নোটস তোমাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে, না না, শনিবারের আগে হওয়ার ব্যাপার নেই, কারণ ওই সময় আমি বিজি থাকবো। ঠিক আছে, বৃহস্পতিবার দিন প্রোগ্রামটা হচ্ছে, বৃহস্পতি, শুক্র, শনি। ঠিক আছে, থাক। হ্যাঁ, কালকে আমি ক্লাসটা নিচ্ছি না। ঠিক আছে, হ্যাঁ কালকে মানে চলে যাব, মানে কাল থেকেই কাজ শুরু হবে, বিয়ের আগের দিন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে তাহলে।